আমি পারবো না আপু, প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি দেখেছো ওদেরকে? ওদের সাথে আমি পেরে উঠবো না, আমাকে যেতে দাও আপু। ছি ইমন, তুই আমার এতদিনের ভালোবাসার এই মূল্য দিচ্ছিস? আজ একবার আমার কাছে আয়। তুমি কি পাগল হয়ে গেছো আপু? এখন যদি আমাদের পরিবার জানতে পারে তবে কি হবে একটাবারও ভেবে দেখেছো? আমার বাবা জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। না আপু, প্লিজ আমাকে এই ঝামেলার মধ্যে টেনো না। দেখ ইমন, এবার যদি তুই আমার কথা অমান্য করে না আসিস তবে আমি কি করব সেটা তুই ভালো করেই জানিস। তোকে এখনই আসতে হবে, মানে আসতে হবে। আর পরিবার জানা তো দূরে থাক, তোর কোনো ক্ষতি আমি হতে দিব না, এটা তুই খুব ভালো করেই জানিস। তাই এত ন্যাকামি না করে তাড়াতাড়ি আয়। কথাটা বলে ইমনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীলা ফোনটা কেটে দিল। সে মনে মনে একটা মুচকি হাসল, কারণ সে জানে যে ইমন যতই মুখে না বলুক নীলার বিপদের কথা শুনে সে কখনোই ঘরে বসে থাকতে পারবে না। নীলা একদম নিশ্চিন্ত হয়ে তার বান্ধবী অবন্তীর দিকে তাকালো। নীলার হাসি দেখে অবন্তী অবাক হয়ে গেল। কি রে, তুই এমন পাগলের মতো হাসছিস কেন? ইমন যে পরিমাণ ভীতু, তোর কি মনে হয় ও এখানে আসবে? ও জীবনেও আসবে না, খামোখা ওকে ফোন দিলি। আসবে আসবে, দেখিনিস ও আমার বিপদের কথা শুনেছে আর আসবে না? এমনটা হতেই পারে না। ও যতই ভীতু হোক ও আমার প্রতি ভীষণ পজিটিভ। তুই এত শিওর হচ্ছিস কেন? ইমন তো তোকে ভালোবাসি না, তুই ওকে ভালোবাসিস দেখে মনে করিস ও তোকে ভালোবাসে, কিন্তু আসলে ইমন তোকে ওসব নজরেই রাখে না। তাই জেগে জেগে এমন স্বপ্ন দেখা বন্ধ কর। ও আমাকে অনেক কেয়ার করে, এটা আমি জানি। সব ভালোবাসা মুখে বলতে হয় না রে অবন্তী, কিছু ভালোবাসা বুঝে নিতে হয়। আমি যখন ওর চোখের দিকে তাকাই তখন ওর মনের সব অনুভূতি বুঝতে পারি। ওর মুখে বলার দরকার হয় না। ওই দেখ, চলে এসেছে তো। নীলা হাতের ইশারায় সামনের দিকে আঙুল দিয়ে দেখালো। অবন্তী তাকিয়ে দেখলো খুব স্পিডে একটা বাইক চালিয়ে ইমন তাদের দিকেই আসছে। ইমনের চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তা। বাইকটা একদম তাদের সামনে এনে ব্রেক করে হেলমেট খুললো ইমন। নীলা একটা বিজয়ের হাসি দিয়ে ইমনের দিকে এগিয়ে গেল। কি সমস্যা তোমার? আমি কোনো ঝামেলায় জড়াতে পারবো না। তুমি ঝামেলা করেছো, তুমি সামলাও, আমি কিন্তু এসবের মধ্যে নেই। আমাকে কেন টেনে আনলে? বাবা শুনলে আজ আমার হাড়গোড় আস্ত রাখবে না। ইমনের কথা শেষ না হতে হতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বখাটেদের মধ্যে থেকে রনি আর আকাশ নামের দুই ছেলে সামনে এগিয়ে আসলো। রনি নীলার দিকে খুব বাজেভাবে তাকিয়ে কথা বলতে শুরু করলো। কি সুন্দরী, এই দুধের বাচ্চাকে দিয়ে আমাদের ভয় দেখাচ্ছিস? একে দিয়ে তুই কি করবি? ও তো নিজে ভয় পাচ্ছে। ঠিক বলেছিস রনি, এই চ্যাংড়া ছেলে দিয়ে কিচ্ছু হবে না। সুন্দরী, ওর মায়া ছেড়ে আমাদের সাথে চল, অনেক মজা হবে। ও তো এখনও ঠিকমতো কথা বলাও শেখেনি। আকাশের কথা শুনে রনি আবারও এক ধাপ এগিয়ে গিয়ে নীলার হাতটা ধরার চেষ্টা করলো। ইমনের সামনে দাঁড়িয়ে তারা নীলাকে নিয়ে একের পর এক নোংরা কথা বলে যাচ্ছে। ইমন ততক্ষণ মার খাওয়ার ভয়ে চুপসে থাকলেও নীলাকে নিয়ে বাচ্চা কথাগুলো শোনার পর তার মাথার রক্ত গরম হয়ে গেল। সে নিজের বাবার ভয়ের কথা ভুলে গেল। ইমনের হাত দুটো রাগে শক্ত হয়ে এলো এবং সে দাঁতের দাঁত চেপে রনির দিকে তাকালো। ওই, মুখ সামলে কথা বল, আর এক পা আগালে তোদের আমি জ্যান্ত রাখবো না। ইমনের গলার আওয়াজ হঠাৎই এত বদলে গেল যে নীলা আর অবন্তী দুজনকেই চমকে ইমনের দিকে তাকালো। যে ছেলেটা কিছুক্ষণ আগে ভয়ে কাঁদছিল সে এখন হিংসের মতো গর্জন করছে। ইমনের গলার আওয়াজ শুনে রনি আর আকাশ প্রথমে একটু থমকে গেল, পরক্ষণে তারাও হু হু করে হাসতে শুরু করলো। তাদের হাসির শব্দে রাস্তার আশেপাশে দুই একজন পথচারীও দাঁড়িয়ে গেল। সবাই জানে ইমন কতটা শান্ত আর ভীত প্রকৃতির ছেলে। পাড়ার ছোট বাচ্চারাও জানে ইমন ঝামেলা দেখলে দৌড়ে পালায়। কিরে আকাশ, তুই কি কিছু শুনলি? এই পিচ্ছিতে কি এখন বড় বড় কথা বলছে? এই মন, তোর তো নিজের ছায়া দেখলে ভয় পাওয়ার কথা, আজকে হঠাৎ করে বাঘ হয়ে গেলি যে? আরে ধর, ভয় পেলে গলার আওয়াজ হয়তো একটু জোরে বের হয়ে গেছে। এই পিচ্ছি, তুই জানিস আমরা কারা? আমাদের সাথে লড়তে আসিস না, উল্টো মার খেয়ে প্যান্ট ভিজিয়ে বাড়ি যাবি, তখন তোর বাবা তোকে আরও মারবে। বখাটেদের এমন অপমানজনক কথা শুনে আশেপাশের দু একজন যারা দাঁড়িয়ে ছিল তারাও মুখ টিপে হাসতে লাগলো। অবন্তী নীলার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল যে, নীলা দেখ, ইমন তো হাসির পাত্র হয়ে যাচ্ছে। ওকে আসলেও কিছু করতে পারবে নাকি আমাদের আরো বিপদে ফেলবে? নীলা নিজেও খুব অবাক হয়ে ইমনের দিকে তাকিয়েছিল, কারণ সেও কখনো ইমনের এমন তেজ দেখেনি। অনেক নাটক হয়েছে, এবার এই কচি খোকনটাকে একটা থাপড় দিয়ে বিদায় করতো আকাশ, তারপর আমরা এই সুন্দরীদের নিয়ে একটু আড্ডায় বসবো।
রনির কথা শেষ না হতে হতেই আকাশ হাত বাড়িয়ে ইমনের কলার ধরতে গেল, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই যা ঘটলো তা দেখে সবার চোখ কপালে উঠে গেল। ইমন একদম বিজলির মতো দ্রুত গতিতে আকাশের হাতটা ধরে ফেলল এবং এক ঝটকায় তার হাতটা মুচড়ে দিল। আকাশের মুখ দিয়ে ব্যথায় একটা বিকট শব্দ চিৎকারে বেরিয়ে আসলো। আহ মারে, ছেড়ে দে বলছি, আমার হাড় মনে হয় ভেঙে গেল। ইমন কোনো কথা না বলে আকাশের পেটে জোরে একটা লাথি মারল। আকাশ ছিটকে গিয়ে রাস্তার পাশের একটা ময়লা স্তূপের উপরে গিয়ে পড়ল। ইমনের এমন বিধ্বংসী রূপ দেখে রনি প্রথমে ঘাবড়ে গেলেও রাগে সে পকেটে থেকে একটা ফোল্ডিং চাকু বের করলো। তোর এত বড় সাহস, তুই আমাদের গায়ে হাত তুলিস? আজ তোকে মেরে ফেলবো। রনি চাকু নিয়ে ইমনের দিকে তেড়ে আসলো। নীলা আর অবন্তী ভয় চিৎকার করে উঠল, কিন্তু ইমন একদমই শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। রনি যখন চাকু দিয়ে আঘাত করতে চাইলো, ইমন খুব সাবধানে নিজেকে সরিয়ে নিল এবং রনির কবজি ধরে একটা মোচড় দিয়ে চাকুটা নিচে ফেলে দিল। এরপর শুরু হলো ইমনের তাণ্ডব। সে রনির শার্টের কলার ধরে একের পর এক ঘষে মারতে লাগলো। ইমনের প্রতিটা ঘুষি ছিল দেখার মতো। রনির নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। তোদের সাহস কি করে হয় আমার আপুর দিকে হাত বাড়ানোর? তোরা জানিস না আমি কার ছেলে? আজকে তোদের হাড় গোড় সব আমি গুঁড়ো গুঁড়ো করে দেব। ইমন যেন এখন এক হিংস্র বাঘ। সে রনিকে মাটিতে ফেলে লাথি মারতে শুরু করলো। রনি আর আকাশ দুজনেই ইমনের মারকে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কিছুক্ষণ আগে যারা ইমনকে দেখে হাসাহাসি করছিল তারা এখন ভয়ে দূরে সরে গেল। নীলা তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না। সে জানতো ইমন তাকে কেয়ার করে, কিন্তু ইমনের ভিতরে যে এমন একজন অ্যাকশন হিরো লুকিয়ে আছে সেটা সে স্বপ্নেও ভাবেনি। নীলা, এই কি সেই মন যাকে তুই বলতিস ও খুব ভীতু? ও তো দেখি একাই দুজনকে শেষ করে দিল। ইমন রনির ওপরে চড়ে বসে তাকে মারছিল। নীলা দৌড়ে এসে ইমনের হাত ধরল। সে দেখলো ইমনের চোখগুলো রাগে একদম লাল হয়ে আছে এবং সে জোরে জোরে হাঁপাচ্ছে। নীলার ছোঁয়ায় ইমন একটু শান্ত হলো। ইমন শান্ত হ, আর মারিস না, মরে যাবে তো, ছেড়ে দে ওদের। ইমন নীলার কথাগুলো শুনে রনিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। সে তার শার্টের হাতা ঠিক করে পকেট থেকে রুমাল বের করে হাতের ধুলো মুছল। এরপর সে রনি আর আকাশের দিকে তাকিয়ে এক চরম ধমক দিল। যদি এরপর তোদের এই এলাকায় দেখি তবে একদম জানে মেরে ফেলবো। কথা কি কানে গেছে? এখন দৌড়ে পালা এখান থেকে। রনি আর আকাশ জানে কোনো মতে ল্যাংড়াতে ল্যাংড়াতে ওখান থেকে দৌড়ে পালালো। ইমন যখন আবারও নীলার দিকে তাকালো তখন তার চোখে সে আগের মতো সহজ সরল ভাবটা ফিরে এসেছে। সে আবারও একটু আমতা আমতা করতে লাগলো। আপু এখন কি হবে? অনেক দেরি হয়ে গেছে। বাবা যদি জানতে পারে আমি রাস্তায় মারামারি করেছি তবে আমাকে তো আজ আস্ত রাখবে না। চলো তাড়াতাড়ি বাইকে ওঠো, তোমাকে বাড়িতে নামিয়ে দেই। ইমনের হঠাৎ এমন পরিবর্তন দেখে নীলা আর অবন্তী একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। নীলা বুঝলো ইমনের মনে তার জন্য যে ভালোবাসা আছে সেটা বিপদ দেখলে আগ্নেয়গিরির মতো ফেটে বের হয়। নীলা মুচকে হেসে ইমনের বাইকের পিছনে বসলো। বকটাতে শায়েস্তা করে ইমন যখন বাইক স্টার্ট দিল তখন তার বুকটা ধকধক করছিল। সে বারবার রাস্তার চারিদিকে তাকাচ্ছিল কেউ তাকে দেখে ফেললো কিনা। নীলা মুচকে হেসে ইমনের পিছনে গিয়ে বসলো। অবন্তী একটা রিক্সা ঠিক করে দিয়ে তারাও রওনা দিল বাড়ির পথে। আপু শক্ত করে বসো, আমি কিন্তু খুব জোরে বাইক চালাবো। যত তাড়াতাড়ি সম্ভব বাসায় পৌঁছাতে হবে। বাবা যদি জেনে যায় আমি কলেজের নাম করে রাস্তায় মারামারি করেছি তবে আমার খবর আছে। তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? আমি তো আছি। আর আজকে তুই যা করেছিস তারপর তো তোকে পুরস্কার দেওয়া উচিত। ইমন কোনো উত্তর দিল না। সে শুধু বাইকের স্পিড বাড়িয়ে দিল। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে তারা যখন একটু ফাঁকা রাস্তায় আসলো তখন নীলা দুষ্টুমি শুরু করলো। সে হুট করেই পেছন থেকে ইমনকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং তার পিঠের উপরে মাথা রাখলো। আরে আপু করছো কি? ছাড়ো, লোকে দেখলে কি ভাববে? আর এভাবে ধরলে আমি তো বাইক চালাতে পারছি না। কে কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না। আমি এভাবেই বসে থাকবো। তোর খুব অসুবিধা হচ্ছে? নীলা শুধু জড়িয়ে ধরেই ক্ষান্ত হলো না। সে ইমনের কানের একদম কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে কিছু একটা বলতে লাগলো। তার নিঃশ্বাসে গরম বাতাস ইমনের কানে লাগতেই ইমনের সারা শরীর যেন একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। সে ঠিকমতো বাইক কন্ট্রোল করতে পারছিল না। তুমি কি শুরু করেছো বলো তো আপু? এটা রাস্তা, কোনো সিনেমা না। প্লিজ ছাড়ো, আমি পড়ে যাব তো। তোমার এমন পাগলামির জন্য আমরা আজ অ্যাক্সিডেন্ট করব। অ্যাক্সিডেন্ট হলে হবে, তাও ভালো। তুই অন্তত আমার কাছে তো থাকবি।
শোন ইমন, তুই কেন বুঝিস না যে তোকে আমি কতটা ভালোবাসি? আজকে তুই যেভাবে আমার জন্য লড়লি, তারপর তো আমি তোকে আর ছাড়ছি না। তুমি আমার বড় আপু হও, এই তুমি কি ধরনের কথা বলছো? মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? তুমি আমার সিনিয়র খালাতো আপু, এই সম্পর্কটা অন্তত মাথায় রেখো, লোকে শুনলে হাসাহাসি করবে। ইমনের কথা শুনে নীলা একটু রেগে গেল। সে ইমনের কাঁধে ছোট করে একটা কামড় দিল। ইমন ব্যথায় উফ করে উঠল, কিন্তু বাইক থামাতে পারল না। নীলা এবার আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরল। খবরদার, আর একবার যদি তুই বলেছিস তবে তোকে বাইক থেকে ফেলে দেব। আমি তোর থেকে বয়সে মাত্র কয়েক বছরের বড়, খুব একটা সিনিয়র না যে সারাক্ষণ আপু আপু করতে হবে। আর শোন, তুই যতই বলিস আমাকে ভালোবাসিস না, কিন্তু আজকে আমি বুঝে গেছি তুই আমাকে ঠিক কতটা ভালোবাসিস। ভালো না বাসলে কেউ জান বাজি রেখে এমন মারামারি করতে পারে না। শোনো আপু, এটা তোমার একদম ভুল ধারণা। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি ঠিক এই কাজটাই করতাম, কারণ মেয়েদের সম্মান আগে, এটা আমার দায়িত্ব ছিল, কোনো ভালোবাসা না। তুমি ভুলভাল ভেবে নিজেকে কষ্ট দিও না। আচ্ছা, অন্য মেয়ে হলেও করতিস? তাহলে অন্য মেয়ের জন্য কি তোর চোখগুলো অমন লাল হয়ে যেত? অন্য মেয়ের জন্য কি তোর হাত এমন কাঁপতো? মিথ্যে বলা বন্ধ কর ইমন, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু ভয়ে সেটা স্বীকার করছিস না। আমি কোনো ভয় পাচ্ছি না, আমি শুধু বাস্তবটা বলছি। তুমি বড়, আমি ছোট, আমাদের মধ্যে এসব প্রেম ভালোবাসা মানায় না। আর তাছাড়া আমাদের ফ্যামিলি কোনোদিন এটা মেনে নেবে না, বিশেষ করে আমার বাবা। নীলা এবার ইমনের কানের কাছে মুখ নিয়ে আলতো করে হাসলো। সে জানে ইমনের ব্যাগে আনা সহজ নয়, সে জানে ইমনকে বাগে আনা সহজ নয়, কিন্তু সে দমে যাওয়ার পাত্রীও নয়। ইমন যতই অস্বীকার করুক, তার শরীরের কাঁপুনি বলে দিচ্ছিল সে নীলার খুব কাছাকাছি থাকতে কতটা অস্থির হয়ে পড়ছে। ফ্যামিলি পরে দেখবো, আগে তুই বল তুই আমাকে চাস কি না? তুই আজকে যে হিরোর মতো ফাইট করেছিস, তাতে আমি ডিসিশন নিয়েই নিয়েছি। তুই মানিস আর না মানিস, আমি তোর সাথেই থাকবো, সারা জীবন এভাবেই তোকে আগলে রাখবো। উফ, তোমার সাথে কথা বলাই বেকার। তুমি সবসময় নিজের জেদ বজায় রাখো। এখন একটু শান্ত হয়ে বসো তো, সামনে মোড় আসছে, ওখান দিয়ে সাবধানে যেতে হবে। নীলা আর কিছু বলল না, কিন্তু সে ইমনের পিঠ থেকে মাথা সরালো না। সে মনে মনে হাসছিল। সে জানে ইমনের এই না বলা আসলে একটা অভিনয়। ইমনের মনের ভিতরে কী চলছে সেটা নীলা খুব ভালো করেই বুঝতে পারছে। বাইকটা যখন বাড়ির কাছাকাছি এসে পৌঁছালো, ইমনের টেনশন আরও বাড়তে শুরু করলো। আপু শোনো, শার্টের এই ছেঁড়া অংশটা একটু ঢেকে রেখো তো। বাসায় গিয়ে কাউকে কিছু বলো না যে আমরা ঝামেলায় পড়েছিলাম। আমি সোজাসুজি নিজের রুমে ঢুকে যাব। ঠিক আছে বাবা, কিছু বলবো না, কিন্তু একটা শর্ত আছে, রাতে আমার ফোনে কল দিবি। কথা না বললে কিন্তু আমি খালুকে সব বলে দিব। ইমন অসহায়ভাবে নীলার দিকে তাকালো। সে বুঝতে পারল এই মেয়ের হাত থেকে নিস্তার পাওয়া এতটা সহজ নয়। নীলার একরোকা ভালোবাসা তাকে আজ না হোক কাল ঠিকই বিপদে ফেলবে, অথবা হয়তো এক নতুন জীবনের গল্প শুরু করবে। ইমন খুব শান্তপর্ণে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সে চেয়েছিল কারোর চোখে না পড়ে নিজের ঘরে গিয়ে ঢুকে পড়তে, কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই সে দেখল পরিস্থিতি তার ভাবনার চেয়েও গম্ভীর। ইমনের বাবা সোফায় বসে সোজা ইমনের দিকেই তাকিয়ে আছেন। কি রে এমন, আসতে এত দেরি হলো কেন? আর তোর শার্টের এই অবস্থা কেন? হাত দিয়ে কি ঢাকার চেষ্টা করছিস? সামনে এসে দাঁড়া আমার। তোকে আমি অনেকবার বলেছি যে পড়াশোনা ছাড়া আর কোনো ফালতু কাজে সময় নষ্ট করবি না, কিন্তু তুই তো দেখছি আমার কোনো কথাই কানে নিস না। বল, কোথায় ছিল এতক্ষণ? বাবা, আসলে কলেজ থেকে ফেরার সময় একটু দেরি হয়ে গেল। আমি তো অন্য কোথাও যাইনি, রাস্তার জ্যামে আটকা পড়েছিলাম, তাই দেরি হয়েছে। আমি এখন রুমে যাই বাবা, আমার শরীরটা ভালো লাগছে না, একটু বিশ্রাম নেওয়া দরকার। মিথ্যা বলা বন্ধ কর ইমন। তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না? এলাকার শফিক সাহেব আমাকে ফোন করে জানিয়েছেন তুই রাস্তার মাঝখানে বখাটেদের মতন মারামারি করেছিস। তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি যে পাড়ার মাস্তানদের মতন রাস্তায় গিয়ে হাতাহাতি করবি? তোর এই বয়সে এসব মাস্তানি করা শুরু করার মানে কি? যদি আজ তোর কোনো বড় ক্ষতি হয়ে যেত, যদি ওরা তোকে একা পেয়ে কোনো বড় বিপদ ঘটাতো, তবে তার দায় কে নিত? আমি তোকে পড়াশোনার জন্য স্বাধীনতা দিয়েছি, রাস্তাঘাটে হিরো সাজার জন্য নয়। ইমনের বাবা যখন খুব রেগে কথাগুলো বলেছিলেন, তখন নীলা আর তার মাও সেখানে চলে আসলো। নীলা দেখলো ইমনের চোখগুলো টলমল করছে জলে। সে নিজেকে আর সামলাতে রাখতে পারল না এবং ইমনের বাবার সামনে গিয়ে দাঁড়ালো। খালু প্লিজ, আপনি ইমনের উপর এভাবে রাগ করবেন না। যা হয়েছে তার জন্য ইমন একদমই দায়ী না। আমি আর অবন্তী যখন রাস্তা দিয়ে আসছিলাম, তখন কিছু বখাটে আমাদের পথ আটকে খুব নোংরা কথা বলছিল। আমি ভয় পেয়ে ইমনকে ফোন করে ডেকেছিলাম।
ও আসতে চায়নি খালু। ও বারবার বলছিল যে আপনি রাগ করবেন, কিন্তু আমি বিপদে পড়েছি শুনে ও বাধ্য হয়ে এসেছে। ও তো শুধু আমাকে বাঁচাতে চেয়েছিল খালু, এখানে ওর কোনো দোষ নেই। সরি খালু, আমার জন্য ওকে বকা শুনতে হলো। নীলামা, তুই ছোট মানুষ, তুই বুঝতে পারছিস ও যেটা করেছে সেটা কতটা রিস্কি হতে পারত। ওর জন্য আইন আদালত আছে, পুলিশ আছে। ও কেন নিজেকে মারামারি করতে গেল? যদি ওদের কাছে কোনো অস্ত্র থাকতো, ইমনের কাছে হয়ে গেলে আমি কার কাছে গিয়ে দাঁড়াতাম? শোনো ইমন, আমি তোমাকে অনেক আদরে বড় করেছি, কিন্তু মাস্তানি করার জন্য না। তো সাহসিকতা দেখানো ভালো, কিন্তু তাই বলে একদম বখাটেদের স্টাইলে মারামারি করা আমি পছন্দ করি না। আজ তোকে শেষবারের মতন ওয়ার্নিং দিচ্ছি। এরপর যদি শুনি তুই কোনো ঝামেলায় জড়িয়েছিস, তবে তোর কলেজ যাওয়া বন্ধ করে দেব। একদম ঘর থেকে বের হতে দেব না। যা এখন নিজের রুমে যা। খালু, ও তো শুধু আমার সম্মান বাঁচাতে চেয়েছিল, ও কোনো মাস্তানি করেনি। ও যদি আজ না আসতো তবে ওই বখাটেরা আমার অনেক ক্ষতি করে ফেলতো। ইমন তো হিরোর মতো কাজ করেছে, আপনি ওকে বাহবা না দিয়ে উল্টো বকছেন। এটা তো ঠিক না খালু। ও তো এমনিতেই অনেক ভীতু, আজ আমার জন্য ও নিজের ভয় জয় করে লড়াই করেছে। নীলা, আমি ওকে শাসন করেছি কারণ আমি চাই না ও কোনো বাজে পথে পা বাড়াক। একবার মাস্তানি করে মজা পেয়ে গেলেই ও পড়াশোনা ছেড়ে ওসব নিয়েই থাকবে। আমার ছেলেকে আমি চিনি, তুই ওকে আদর দিস না বেশি, এতে ও মাথায় চড়ে বসবে। তুই গিয়েও হাত মুখ ধুয়ে নে মা। আর ইমন, তুই খবরদার এরপর থেকে সবকিছু আমাকে আগে জানাবি। নিজে বড় শাস্তি যাবি না, যা এখান থেকে। ইমন মাথা নিচু করে কান্না চেপে দ্রুত নিজের রুমে চলে গেল। তার খুব অপমান বোধ হচ্ছিল নীলার সামনে এভাবে বকা খেতে। নীলা ইমনের বাবার দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলো। সে মনে মনে ঠিক করলো, রাতে যেভাবেই হোক ইমনের রাত ভাঙাতেই হবে। ইমনের বাবা বকা দেওয়ার পর ইমন নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। তার মনটা খুব খারাপ ছিল। সে বিছানায় উপর হয়ে শুয়েছিল। ঠিক তখনই দরজা খুব হালকা করে টোকা পড়লো। ইমন বুঝতে পারলো এটা নীলা ছাড়া আর কেউই হবে না। কে? যদি আপু হও তবে চলে যাও। আমার এখন কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না। বাবা আমাকে সবার সামনে অনেক শুনিয়েছে, আমার খুব খারাপ লাগছে। এখন প্লিজ আমাকে একা থাকতে দাও। আরে দরজা তো খোল, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। তুই কি সারা রাত না খেয়ে থাকবি নাকি? দরজা না খুললে কিন্তু আমি এখান থেকে নড়বো না। আর খালু তো তোকে ভালোবেসেই বকেছে, ওসব মনে রাখিস না। ইমন অনিচ্ছা সত্ত্বেও গিয়ে উঠে দরজা খুলে দিল। নীলার হাতে একটা প্লেট নিয়ে ঘরে ঢুকলো আর পা দিয়ে লাথি মেরে দরজাটা আবারও আটকে দিল। সে প্লেটটা টেবিলের উপরে রেখে ইমনের খুব কাছে গিয়ে দাঁড়ালো। কিরে, আমার হিরোটার মুখ দেখে একদম শুকিয়ে গেছে। তুই তো এখনো ওই বকা নিয়ে ভাবছিস? শোন, খালু তোকে বকেছে কারণ ও তোকে হারাবে বলে ভয় পায়। কিন্তু আমি তো জানি তুই আজকে কত বড় কাজ করেছিস। তুই আজকে আমার সম্মান বাঁচিয়েছিস ইমন। ওসব সম্মান বাঁচানোর কথা বাদ দাও তো আপু। বাবা তো ঠিকই বলেছে, আমি কেন মারামারি করতে গেলাম। এখন আমার নিজের ওপরই রাগ লাগছে। আমি কেন তোমার কথা শুনে ওখানে গেলাম। আমার শান্ত জীবনটা তুমি একদম তছনছ করে দিচ্ছ। তুই তো দেখি এখনো অনেক রেগে আছিস। আচ্ছা শোন, তুই আজকে যে বীরের মতো কাজ করেছিস তার জন্য তোকে একটা পুরস্কার দেওয়া উচিত না? তুই আমার জন্য নিজের জীবন বিপন্ন করেছিস, এর বদলে আমি তোকে কিছু দিতে চাই। আমার কোনো পুরস্কার লাগবে না, তুমি এখন যাও তো এখান থেকে। মা দেখলে আবার নতুন করে ঝামেলা শুরু হবে, আর তোমার ওই রোমান্টিক কথা শোনার মতো মুড আমার নেই। তুমি সারাক্ষণ শুধু প্রেম আর ভালোবাসা বোঝো। তুই বুঝবি কি করে? তুই তো এখনো ছোট আছিস। এই যে দেখ তোর জন্য কি পুরস্কার এনেছি। ইমন কিছু বুঝে ওঠার আগে নীলা হঠাৎ করেই ইমনের গলার দুই পাশে হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে নিল। ইমন কিছু বলার জন্য মুখ খুলতেই নীলা ইমনের গালে একটা জোরে কিস করে দিল এবং তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। ইমন একদম পাথরের মতো জমে গেল। এ কি আপু, তুমি এটা কি করলে? ছাড়ো আমাকে। কেউ দেখে ফেললে তো আজ আমার মরণ নিশ্চিত। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো তোমার ছোট ভাইয়ের মতো, তুমি আমার সাথে এমন করছো কেন? আপু তুমি ভুল করছো, এটা শুধু আবেগের বশবর্তী হয়ে করছো। একদম চুপ। তুই আমার কোনো ভাইটাই না, সেটা তুইও জানিস আর আমিও জানি। আজকে তুই আমার জন্য যা করেছিস তারপর আমি নিজেকে আর সামলাতে পারছি না। তোর এই বুকে যখন মাথা রাখি তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। তুই কি একবারও বুঝতে পারছিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? তুমি আমার বড়, আমার সিনিয়র, আমাদের মধ্যে এটা মানায় না। তুমি প্লিজ নিজেকে সামলাও। এভাবে জড়িয়ে ধরলে আমার দম বন্ধ হয়ে আসছে। দম বন্ধ হলে হোক, তাও আমি তোকে ছাড়বো না। তুই আমাকে বারবার দূরে ঠেলে দিয়েছিস কেন? তুই আমাকে বারবার দূরে ঠেলে দিস কেন? আমি কি দেখতে খুব খারাপ নাকি আমার ভালোবাসায় কোনো কমতি আছে? বল না ইমন, তোর মনে কি আমার জন্য একদমই জায়গা নেই? ইমন এবার একটু নরম হলো। সে বুঝতে পারছিল নীলার হার্টবিট খুব জোরে চলছে।
সে হাত বাড়িয়ে নীলার পিঠে আলতো করে হাত রাখলো, কিন্তু পরক্ষণেই আবারও সরিয়ে নিল। তার নিজেরও খুব ভালো লাগছিল, কিন্তু মনের ভেতরে বাবার ভয়ের কথা বারবার উকি দিচ্ছিল। আপু তুমি সুন্দর, তোমার মনও ভালো, কিন্তু আমাদের ফ্যামিলি কোনোদিন এটা মানবে না। বাবা তোমাকে অনেক আদর করে, সে যখন জানবে আমরা এসব করেছি তখন সে আমাকে ত্যায্য পুত্র করে দেবে। আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু এই সম্পর্কটা আমাদের ধ্বংস করে দেবে। তুই শুধু ভয় পাস কেন রে? আমি তো আছি, দরকার হলে আমি খালুর পা ধরে বুঝিয়ে বলবো, কিন্তু তোকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আজকে তুই আমাকে যেভাবে আগলে রেখেছিস তাতে আমি বুঝে গেছি তুই ছাড়া আমাকে কেউ সুখী করতে পারবে না। তুমি খুব জেদি আপু, নিজের জেদ দিয়ে তুমি সব কিছু জয় করতে চাও, কিন্তু জীবনটা এত সহজ না। এখন যাও তো, রাতে মা রুমে আসতে পারে, কাল কথা বলবো। আচ্ছা যাচ্ছি, তবে যাওয়ার আগে আরো একবার। নীলা আবারও ইমনের কপালে একটা চুমু দিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। ইমন তার কপালে হাত দিয়ে অনেকক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকলো। সে বুঝতে পারল নীলার এই পাগল করা ভালোবাসা থেকে সে আর কোনোভাবেই পালাতে পারবে না। তার শান্ত জীবনটা এখন ঝড়ের মুখে পড়েছে। পরদিন সকাল থেকেই ইমনের বাড়িতে একটা উৎসবের মতো আমেজ। আজ ইমনের ইন্টার পরীক্ষার রেজাল্ট দেবে। নীলা আর তার মা বাবাও সকাল সকাল চলে এসেছে। সবাই সোফায় বসে আছে আর ইমন ল্যাপটপ নিয়ে রেজাল্ট চেক করছে। ওরে ইমন, দেখ তো বাবা রেজাল্ট দিল কিনা। আমার তো ভয়ে হাত পা কাঁপছে। ছেলেটা দিনরাত কষ্ট করে পড়াশোনা করেছে, আল্লাহ যেন একটা ভালো ফল দেয়। আপা, আপনি চিন্তা করবেন না, ইমন অনেক মেধাবী ছেলে, ও নিশ্চয়ই অনেক ভালো করবে। নীলা তো কাল রাত থেকে ইমনের রেজাল্ট নিয়ে তসবি করছে। বাবা মা, আমি A+ পেয়েছি, গোল্ডেন A+ এসেছে আমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জানতাম আমার ছেলে আমার মুখ উজ্জ্বল করবে। আয় বাবা, আমার বুকে আয়। তোর এই খুশির দিনে আমি অনেক আনন্দিত। অভিনন্দন নিমন, তুমি আমাদের সবার গর্ব। নীলা, দেখলি তো তোর ভাই কত ভালো রেজাল্ট করেছে। মিষ্টি নিয়ে আয় জলদি, সবাইকে মুখ মিষ্টি করাতে হবে। আমি জানতাম ইমন এমন রেজাল্টই আসবে। অভিনন্দন ইমন, তুই আসলেও একটা জিনিয়াস। আমি আজকে অনেক খুশি হয়েছি। সবাই মিলে আনন্দ করছিল আর মিষ্টি খাচ্ছিল। হাসাহাসির মাঝখানে ইমনের বাবা হঠাৎই গম্ভীর হলেন এবং ইমনের দিকে তাকিয়ে তার ভবিষ্যতের কথা জানতে চাইলেন। ইমন, রেজাল্ট তো ভালো হলো, এবার বল তোর ভবিষ্যৎ প্ল্যান কি? তুই কোন কলেজে বা ভার্সিটিতে ভর্তি হতে চাস? তোর জন্য আমি এখন থেকে টাকা জমানো শুরু করব। বাবা আসলে আমি একটা কথা ভাবছিলাম, যদি তোমরা অনুমতি দাও তবে আমি এবার অনার্সের জন্য দেশের বাইরে আবেদন করতে চাই। আমি কয়েকটা বিদেশি ভার্সিটিতে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি। আমার খুব ইচ্ছা আমি বাইরে থেকে পড়াশোনা শেষ করব। যদি স্কলারশিপটা হয়ে যায় তবে আমার পড়ার খরচও লাগবে না। বাইরে যাবি মানে? আমাদের ছেলে তুই অত দূরে থাকবি কি করে? না না, ওসব বাইরে যাওয়ার দরকার নেই। দেশেই ভালো ভার্সিটিতে কি পড়ার জায়গা হবে না? দেখ ইমন, তুই আমার একমাত্র ছেলে, তোকে চোখের আড়াল করতে আমারও খুব কষ্ট হবে, কিন্তু আমি চাই না আমার ভালোবাসার জন্য তোর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হোক। তুই যদি মনে করিস বাইরে গেলে তোর উন্নতি হবে, তবে আমি তোকে বাধা দেব না। তোর ভালো ভবিষ্যতের জন্য তুই যেটা ঠিক মনে করবি, আমি সবসময় তোর পাশে আছি। তুই আবেদন কর। থ্যাংক ইউ বাবা, আমি জানতাম তুমি আমাকে বুঝবে। আমি আসলে আমার ক্যারিয়ার নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। বাইরে থেকে ডিগ্রি নিতে পারলে আমার জন্য অনেক ভালো হবে। বাড়ির সবাই যখন ইমনের প্রশংসায় ব্যস্ত, ঠিক তখন নীলা একদম চুপ হয়ে গেল। তার হাত থেকে মিষ্টির প্লেটটা যেন পড়ে যেতে চাইল। সে কল্পনা করতে পারেনি যে ইমন তাকে ছেড়ে দূরে চলে যাওয়ার কথা এভাবে সবার সামনে বলে দিবে। ইমন, তুই কি সিরিয়াসলি বাইরে যাওয়ার কথা বলছিস? তুই একবারও ভাবলি না যে তুই চলে গেলে আমাদের কি হবে? মানে তুই একা এত দূরে থাকবি কি করে? আপু, এটা তো আমার ক্যারিয়ারের প্রশ্ন। এখন কষ্ট করে বাইরে গেলে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবো। এখানে কান্নাকাটি বা মন খারাপ করার কিছু নেই। তুমি খুশি হও যে আমি সুযোগ পাচ্ছি। খুশি হব? আমি কি করে খুশি হব ইমন? তুই কি একবারও আমার কথা ভাবলি না? তুই তো খুব সহজেই যাওয়ার কথা বলে দিলি। একবারও মনে হলো না যে কেউ একজন এখানে তোর জন্য অপেক্ষা করবে? নীলা, তুই এমন করছিস কেন মা? ছেলেটা বড় হতে চায়, আমাদের উচিত ওকে সাহস দেওয়া। ও তো আর সারা জীবনের জন্য যাচ্ছে না, পড়াশোনা শেষ করে তো ফিরে আসবে। না খালামুনি, আপনারা বুঝছেন না। ও আসলে নিজেকে খুব চালাক মনে করে। ও চাইছে সবার থেকে দূরে চলে যেতে, কিন্তু ও ভুলে যাচ্ছে যে দূরত্ব বাড়লে ভালোবাসা কমে যায় না। বাড়ির সবাই যখন ইমনের ভালো রেজাল্ট আর বিদেশে যাওয়ার কথা নিয়ে হাসাহাসি করছিল, ঠিক তখনই নীলার অদ্ভুত ব্যবহার দেখে সবাই অবাক হয়ে গেল। নীলা যেভাবে প্লেট থেকে গটগট করে চলে যাচ্ছিল, সেটা দেখে ইমনের বাবা মা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। নীলামা, কি হলো? তুই হঠাৎ এভাবে রাগ করে চলে যাচ্ছিস কেন? ইমন কি তোকে কিছু বলেছে? ওরে নীলা, দাঁড়া, বড়রা কথা বলছে,
আর তুই এভাবে মাঝপথ থেকে চলে যাচ্ছিস, এটা কেমন ব্যবহার? আরে আপা, ওকে বকবেন না। নীলা আর ইমন তো ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, পিঠাপিঠি ভাই বোনের মতো সবসময় ঝগড়ার খুনসুটি করে। এখন ইমন একেবারে 7 সমুদ্র 13 নদী পার হয়ে বিদেশে চলে যাবে শুনে হয়তো মেয়েটার মন খারাপ হয়েছে। ও আসলে ইমনের দূরে যাওয়াটা মেনে নিতে পারছে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। নীলা একটু বেশি আবেগপ্রবণ। ইমনুরও একমাত্র খেলার সাথে ছিল। এমন চলে গেলে ও তো একদম একা হয়ে যাবে, সেই ভয়েই হয়তো এমন করছে। থাক, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। বড়রা যখন নীলার ব্যবহারের একটা সহজ ব্যাখ্যা বের করে নিজেদের মনকে শান্ত করলেন, ইমন তখন মনে মনে ঠিকই বুঝতে পারছিল যে নীলা আসলে কেন এমন করছে। সে জানতো নীলা তাকে কতটা ভালোবাসে, আর তাকে হারানোর ভয় নীলার মনে কতটা গভীর। নীলা কারোর দিকে না তাকিয়ে ব্যাগ নিয়ে বাড়ির দরজার দিকে হাঁটা দিল। আম্মু, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি, তোমরা থাকো। নীলা কারোর উত্তরের অপেক্ষা না করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ইমন দেখলো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সেও তাড়াতাড়ি তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিল। বাবা, খালামণি, আমি একটু নীলাপুর পেছনে যাচ্ছি, ও খুব রেগে আছে। আমি গিয়ে একটু বুঝিয়ে বলি। ও হয়তো আমার উপর অভিমান করেছে। আমি ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। যা বাবা যা, তুই কি ওকে একটু শান্ত কর। আজ তোর খুশির দিন, ও কেন মন খারাপ করে থাকবে? ওকে বুঝিয়ে বলিস যে তুইও তো আর একেবারে হারিয়ে যাচ্ছিস না। ইমন আর দেরি না করে নীলার পিছু পিছু ছুটল। নীলা তখন দ্রুত পায়ে তাদের বাড়ির দিকে হাঁটছে, তার চোখে জল আর মনে অনেক রাগ। ইমন দৌড়ে গিয়ে নীলার পথ আটকে দাঁড়ালো। রাস্তা তখন প্রায় ফাঁকাই ছিল। আপু দাঁড়াও, কথা শোনো। এভাবে না বলে চলে আসছো কেন? সবাই কত অবাক হয়েছে তোমার ব্যবহার দেখে। সবাই অবাক হয়েছে তো আমার কি? তুই তো খুব খুশি, তাই না? তুই তো এখন স্বাধীন পাখি হয়ে বিদেশে উড়ে যাবি। আমাকে একা ফেলে চলে যাওয়ার পরিকল্পনা তো তুই আগে থেকেই করে রেখেছিলি। তুমি ভুল বুঝছো আপু, এটা আমার ক্যারিয়ারের ব্যাপার। বিদেশে গিয়ে পড়াশোনা করলে আমার ভবিষ্যৎ ভালো হবে। তুমি কি চাও না আমি জীবনে বড় হই? আমি চাই তুই বড় হ, কিন্তু আমাকে ছাড়া কেন? তুই কি জানিস না তোকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না? চলে গেলে আমি কার সাথে ঝগড়া করব, কাকে শাসন করব? তুই আসলে আমায় একদমই ভালোবাসিস না ইমন, শুধু অভিনয় করিস। আপু তুমি পাগল হয়েছো? ভালোবাসা আর ক্যারিয়ার কি এক হলো? আমি বিদেশে গেলেও তো তোমার সাথে ফোনে কথা হবে, ভিডিও কলে দেখা হবে। তুমি কেন বুঝতে চাইছো না? কোনো কথা হবে না। তুই যদি বিদেশে যাস তবে আমার মরা মুখ দেখবি, আমি বলে দিলাম। তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে যেতে দেবো? ইমন দেখলো নীলা একদম জেদ ধরে বসে আছে। সে নীলার হাত ধরে একটু নরম গলায় তাকে বোঝানোর চেষ্টা করলো। সে বুঝতে পারলো নীলার এই রাগ আসলে তার প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ, কিন্তু ইমন তার কেরিয়ার বিসর্জন দিতেও পারছিল না। আপু শান্ত হও, চলো বাসায় চলো। ওখানে গিয়ে ঠান্ডা মাথায় কথা বলবো। রাস্তার মাঝখানে এমন ঝগড়া করা ঠিক না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও, কিন্তু আমাকে অন্তত একটা সুযোগ দাও তোমাকে বোঝানোর। নীলা ইমনের দিকে একবার রাগে চোখে তাকালো, তারপর তার হাত ছটকা দিয়ে সরিয়ে দিয়ে আবারও হাঁটতে শুরু করলো। ইমনও তার পিছু পিছু যেতে লাগলো। সে জানে এই মান অভিমান আজ সহজে শেষ হবার নয়। নীলার বাসার সামনে এসে ইমন আর নিজেকে ধরে রাখতে পারল না। নীলার একরোকা জেদ দেখে তার ধৈর্যের ভাত ভেঙে গেল। সে নীলার সামনে গিয়ে শক্ত হয়ে দাঁড়ালো। ইমনের চোখের মুখে এবার অন্যরকম এক জেদ ফুটে উঠল। আপু অনেক হয়েছে, এবার থামো। তুমি কি একবারও ভেবে দেখেছো তুমি কি বলছো? তুমি সারাক্ষণ ভালোবাসার কথা বলো, কিন্তু তোমার ভালোবাসার মানে কি শুধু আমাকে খাঁচায় আটকে রাখা? তুমি কি চাও না আমি জীবনে বড় হই, নিজের পায়ে দাঁড়াই? আমি তোকে আটকে রাখতে চাইছি? আমি তো শুধু চেয়েছি তুই আমার চোখের সামনে থাকিস। এটা কি অপরাধ? হ্যাঁ, এটা এখন অপরাধ মনে হচ্ছে আমার কাছে। ভালোবাসা মানে তো মুক্তি দেওয়া আপু। ভালোবাসার মানুষ যেন তার স্বপ্ন পূরণ করতে পারে, সেই পথটা পরিষ্কার করে দেওয়া হলো ভালোবাসা। কিন্তু তুমি তো আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছ। তুমি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছো। এটা কেমন ভালোবাসা তোমার? তুমি আমাকে বেঁধে রাখতে চাইছো শুধু নিজের সাথে। ইমনের মুখের উপরে এই কথাগুলো শুনে নীলা একদমই পাথর হয়ে গেল। সে কল্পনাও করতে পারেনি যে ইমন তাকে এভাবে অপমান করবে। তার বুকটা ভেতর থেকে যেন দুমড়ে মুচড়ে গেল। সে ফ্যাল ফ্যাল করে ইমনের দিকে তাকিয়ে রইল। তুই তুই আমার ভালোবাসাকে স্বার্থপর বললি ইমন? তুই ভাবলি আমি নিজের কথা চিন্তা করছি? আমি শুধু তোকে হারানোর ভয়ে এমন করছি, আর তুই সেটাকে বলছিস আমি তোকে বেঁধে রাখছি? তাহলে এটাকে কি বলবো? আমি আমার ক্যারিয়ার করতে চাই, বিদেশে গিয়ে ভালো ডিগ্রি নিতে চাই, আর তুমি বলছো আমি বিদেশে গেলে তুমি মরে যাবে। এগুলো কি বাধা দেওয়া না? তুই যদি আমাকে সত্যিই ভালোবাসতে তবে আজকে খুশিতে আমাকে এগিয়ে দিতে, কিন্তু তুমি তা না করে ছোট বাচ্চাদের মতো জেদ ধরছো। তোমার এই ভালোবাসা আমাকে দম বন্ধ করে দিচ্ছে আপু। বিশ্বাস করো, আমি
খুব ক্লান্ত বোধ করছি। ইমনের প্রতিটা কথা তীরের মতো নীলার বুকে গিয়ে বিঁধল। নীলার মনে হতে লাগলো সে কি সত্যিই খুব বেশি বাড়িয়ে ফেলেছে, সে কি সত্যি ইমনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইমনের চোখে সে আজ অপরাধী হয়ে গেল। নীলার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আমি কখনো ভাবিনি তুই আমার অনুভূতিগুলোকে এভাবে অপমান করবি। তুই বললি ভালোবাসা মানে মুক্তি। ঠিক আছে, আমি তোকে মুক্তি দিলাম, তুই যা যেখানে খুশি যা, আমার কোনো কথা তোকে আর শুনতে হবে না। আমি বুঝে গেছি আমার ভালোবাসার তোর কাছে কোনো দাম নেই। তুই শুধু দেখলি আমি তোকে বাধা দিচ্ছি, কিন্তু কেন দিচ্ছি সেটা একবারও বোঝার চেষ্টা করলি না। বোঝার মতো কি আছে এখানে? তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো। তুমি চাও আমি সারা জীবন তোমার হাতের পুতুল হয়ে থাকি, কিন্তু আমারও তো একটা স্বপ্ন আছে, আমার বাবার স্বপ্ন আছে। আমি কি সেসব তোমার এই জেদের জন্য বিসর্জন দেব? তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে আমার স্বপ্নকে সম্মান করতে শেখো। এভাবে কান্নাকাটি করে নাটক করা বন্ধ করো। নাটক? ইমন যখন নীলার কান্নাটাকে নাটক বলল তখন নীলার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছিল না। যে ছেলের জন্য সে সারা দুনিয়ার সাথে লড়তে পারে সেই ছেলেই আগে তাকে এত বড় অপবাদ দিল। নীলা কোনো কথা না বলে টলতে টলতে নিজের ঘরের ভেতরে ঢুকে গেল এবং সশব্দে দরজা বন্ধ করে দিল। পালিয়ে গেলে তো সমস্যার সমাধান হবে না আপু, তোমাকে সত্যিটা মেনে নিতেই হবে। আমি আমার সিদ্ধান্তে অটল, আমি বিদেশে যাবই। ইমন কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার নিজের খুব খারাপ লাগছিল নীলাকে এভাবে কথাগুলো বলে, কিন্তু সে জানতো আজ যদি সে কঠোর না হয় তবে নীলা তাকে কোনো দিনও বের হতে দিবে না। ইমন ধীর পায়ে সেখান থেকে চলে গেল, কিন্তু সে জানতো না নীলের মনের ভেতরে আজ কি বিশাল ঝড় বয়ে যাচ্ছে। নীলা বিছানায় মুখ গুজে কাঁদতে কাঁদতে ভাবছে সত্যি কি তার ভালোবাসাটা এতই সস্তা ছিল যে ইমন সেটাকে অপমান করতে একবারও ভাবলো না। ইমনের কথাগুলো শোনার পর নীলা স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার চোখের পানি যেন আজ থামছেই না। ইমনের চোখে আজ কোনো মায়া নেই, সেখানে শুধু জেদ আর বিদেশে যাওয়ার নেশা কাজ করছে। ইমন নীলার মুখের উপরে আরও কড়া কথা কিছু বলার জন্য তৈরি হলো। তুমি চুপ করে আছো কেন? এখন তো খুব কান্না আসছে তাই না? এই কান্নাকাটি দিয়ে তুমি আমাকে আটকাতে পারবে না আপু। তুমি যদি তোমার জেদ নিয়ে থাকতে পারো তবে আমিও আমার জেদ ছাড়বো না। আমি বিদেশে যাবই, দেখি তুমি কি করতে পারো। তুমি নিজেকে কি ভাবো বলো তো? আমি কি সারা জীবন তোমার আঁচল ধরে বসে থাকবো? আমি অনেক বড় হতে চাই, আর তার জন্য যদি আমাকে তোমার মায়া ত্যাগ করতে হয় আমি তাই করব। আমি চলে যাব অনেক দূরে, যেখানে তোমার এই শাসন আর পাগলামি আমাকে আর ছুঁতে পারবে না। আমি তোমার কথা একটাও শুনবো না। তুই আসলেও চলে যাবি ইমন? তুই একবারও আমার এই মুখটার দিকে তাকিয়ে দেখলি না? আমি কি তোর কাছে এতটাই ফেলনা হয়ে গেলাম যে তুই আজ আমাকে চ্যালেঞ্জ করছিস? আমি তো শুধু তোকে ভালোবেসেছিলাম রে। এই ভালোবাসার কথা আর মুখে এনো না। তোমার এই ভালোবাসা আমার কাছে এখন শিকল মনে হয়। যে ভালোবাসা মানুষকে এগোতে দেয় না সে ভালোবাসার কোনো দরকার নেই আমার। আমি যাচ্ছি, আর শোনো, আমাকে ফেরানোর চেষ্টা একদম করবে না। আজ থেকে আমি যা খুশি করব, যেখানে খুশি যাব। তুমি তোমার মতো থেকো, আমাকে আর বিরক্ত করার দরকার নেই। কথাটা বলেই ইমন রাগে কটকট করে সেখান থেকে চলে গেল। সে একবারও পেছন ফিরে তাকালো না যে নীলা কিভাবে দাঁড়িয়ে আছে। নীলা ইমনের যাওয়ার পথের দিকে তাকিয়ে রাস্তার উপরেই বসে পড়ল। তার বুক ছিঁড়ে একটা চিৎকার বের হতে চাইল, কিন্তু গলা যেন দলা পাকিয়ে আটকে যাচ্ছে ওর। তুই আমাকে এইভাবে ছোট করে চলে গেলি ইমন? তুই ভাবলি আমি তোর ক্যারিয়ারের শত্রু? ওরে পাগল, আমি তোকে ছাড়া বাঁচবো না বলেই তো ওভাবে আগলে রাখতাম। তুই আমার ভালোবাসাকে নাটক বললি। আমার কান্না তোর কাছে আজ নাটক মনে হলো? ঠিক আছে ইমন, আমি হেরে গেলাম, তোর জিদই জিতলো। তুই আমাকে যেভাবে অপমান করলি তারপর আর আমার তোকে ধরে রাখার কোনো অধিকার নেই। আমি তোকে মুক্ত করে দিলাম রে, একদম মুক্ত করে দিলাম। নীলার কান্নার আশেপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। সে ডুকরে ডুকরে কাঁদছিল, আর রাস্তার ধুলোয় তার চোখের পানি মিশে যাচ্ছিল। যে নীলা সব সময় হাসি মুখে সবাইকে মাতিয়ে রাখতো, সেই মেয়েটা আজ রাস্তার পাশে বসে এক রাশ ঘৃণা আর অবহেলার শিকার হয়ে পড়ে আছে। তার মনে হতে লাগলো জীবনের সবটুকু আলো যেন নিভে গেছে। আমি আর কোনোদিন তোকে বিরক্ত করবো না ইমন, আর কোনোদিন তোর কানের কাছে গিয়ে ভালোবাসার কথা বলবো না। তুই অনেক বড় হ, অনেক দূরে যা, কিন্তু একটা কথা মনে রাখিস, এই নীলা তোর ভালো ছাড়া আর কিছুই চায় না। তুই আমার মনটাকে আজ এমনভাবে ভাঙলি যে এটা জোড়া লাগানোর ক্ষমতা কারণ নেই। তুই যখন বিদেশে যাবি তখন হয়তো বুক ভরে শ্বাস নিতে পারবি, কিন্তু আমার কথা কি একবারও মনে পড়বে না? তুই কি করে পারলি আমার সাথে এমন করতে?
নীলা কোনো মতে উঠে দাঁড়িয়ে টলতে টলতে নিজের ঘরের দিকে হাঁটা দিল। তার পা দুটোর জন্য আজ চলছে না। প্রতিটি পদক্ষেপে সে অনুভব করছিল ইমনের সেই কড়া কথাগুলো। ইমনের সেই রাগী মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। নীলা নিজের রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিল। আজ থেকে তোর জন্য মরে গেছি ইমন। তুই যাস বিদেশে, তুই যা খুশি করিস, আমি তোকে আর কোনোদিন ফোন দেবো না, তোর সামনেও আসবো না। তুই যে মুক্তি চেয়েছিস সেই মুক্তি আমি তোকে আজ দিয়ে দিলাম, কিন্তু মনে রাখিস ইমন, এই নীলার মতো করে তোকে আর কেউ কোনোদিন ভালোবাসবে না, কেউ না। নীলা বিছানায় শুয়ে উপর হয়ে কাঁদতে কাঁদতে লাগলো। তার কান্নার শব্দ দেয়াল ভেদ করে বাইরে আসছিল না ঠিকই, কিন্তু তার কান্নার শব্দ দেয়াল ভেদ করে বাইরে আসছিল না ঠিকই, কিন্তু তার হাহাকার আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। অন্যদিকে ইমন বাড়ি ফেরার পথে বারবার অস্থির বোধ করছিল, কিন্তু নিজের জেদকে সে কিছুতেই দমতে দিচ্ছিল না। সে জানতো না আজকের এই ঝগড়া তাদের জীবনের মোড় চিরতরে ঘুরিয়ে দিতে চলেছে। সেদিনে সেই ভয়ঙ্কর ঝগড়ার পর পুরো একটা মাস কেটে গেছে। এই এক মাসে ইমন আর নীলার মধ্যে কোনো কথা হয়নি, দেখাও হয়নি তাদের। ইমন নিজের জেদ নিয়েছিল আর নীলা তার অপমানের কষ্ট নিয়ে নিজেকে রুমের মধ্যে বন্দি করে ফেলেছিল। দুজনের মাঝখানে এখন এক বিশাল অভিমানের পাহাড়। আজ 1 মাস হয়ে গেল, ও একবারও আমাকে ফোন দিল না, একবারও খোঁজ নিল না আমি কেমন আছি। ও কি সত্যি আমাকে ভুলে গেল, নাকি ও এখন আমার উপর অনেক রেগে আছে? না, আমি কেন আগে কথা বলবো? ও যদি আমার স্বপ্নকে সম্মান না করতে পারে তবে আমারও দায় নেই ওর কাছে যাওয়ার। আমি আমার লক্ষ্যে পৌঁছে দেখাবো। এরই মাঝখানে ইমনের সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসলো। আমেরিকার একটা নামকরা ইউনিভার্সিটি থেকে তার অফার লেটার চলে এসেছে। সে ফুল স্কলারশিপ পেয়েছে। ইমনের বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। ইমনের বাবা মা আর নীলার বাবা মা মিলে সব প্যাকিং শেষ করলো। সবাই খুব খুশি, শুধু দুজনের মনের ভেতরটা পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছিল। দেখ ইমন, আজ তোর যাওয়ার দিন চলে আসলো। আমি ভাবতেই পারছি না তুই আমার চোখের আড়াল হয়ে যাবি। তুই ওখানে গিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আর নীলার কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। মেয়েটা আজ 1 মাস ধরে কেমন হয়ে গেছে। ও কেন আমাদের বাসায় আসছে না রে? ও আসবে ঠিকই, দেখিস। আজ তো ইমন চলে যাবে, ও নিশ্চয়ই আসবে ওকে বিদায় দিতে। ছোটবেলা থেকে ওরা কত কাছাকাছি ছিল, আজকে না কথা না বলে চলে যাবে। ইমন, তুই কি নীলাকে ফোন দিয়েছিস? না বাবা, আমি কেন ফোন দেব? ওর যদি আসতে ইচ্ছা হয় ও আসবে। আমি এখন খুব ব্যস্ত, অনেক কিছু গুছাতে হবে আমাকে, আর ওর কথা বলো না। অবশেষে বিকেলের দিকে এয়ারপোর্টে যাওয়ার সময় হলো। ইমন ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তুলল। তার চারিদিকে আত্মীয় স্বজন সবাই তাকে দোয়া করছে, অভিনন্দন দিচ্ছে, কিন্তু ইমনের চোখ দুটো বারবার নীলাদের বাড়ির গেটের দিকে তাকাচ্ছিল। সে ভেবেছিল হয়তো শেষ মুহূর্তে নীলা সব অভিমান ভুলে দৌড়ে আসবে ওর কাছে, তাকে একবারের জন্য হলেও জড়িয়ে ধরবে। কোথায় তুমি আপু? একবার তো আসো। আমি চলে যাচ্ছি, হয়তো কয়েক বছর আর দেখা হবে না। তুমি কি আসলেও এত পাথর হয়ে গেছো? একটাবার কি দেখা করতে ইচ্ছে করছে না? আমি তো রাগের মাথায় অনেক কথাই বলেছি, তুমি কি তা মাফ করতে পারো না? ইমন গাড়িতে ওঠার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। সে বারবার ঘাড় ঘুরিয়ে নীলাদের বাড়ির ওপরতলার ব্যালকনির দিকে তাকাচ্ছিল, কিন্তু সেখানে কাউকেই দেখছিল না। ইমন বুঝলো নীলা হয়তো তাকে আর কোনোদিনও ক্ষমা করবে না। অন্যদিকে নীলা তখন তার রুমের ব্যালকনির পর্দার আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। সে এমনভাবে লুকিয়েছিল যেন ইমন তাকে দেখতে না পায়। তুই চলে যাচ্ছিস ইমন? সত্যি আমায় একা করে চলে যাচ্ছিস? একবার তো ডাকলি না, একবার তো এসে হাতটা ধরলি না। তুই যে মুক্তি চেয়েছিলি আজ সেই মুক্তি তোকে দিয়েছি। আমি তোর সামনে আসবো না রে, আসলে হয়তো আবার তোকে আটকে ফেলবো। তুই অনেক বড় হ ইমন, অনেক বড় হ, কিন্তু আমি জানি তুই যাওয়ার সময় আমাকেই খুঁজছিস। আমারও বুকটা ফেটে যাচ্ছে তোকে একবার ছুঁয়ে দেখার জন্য, কিন্তু তোর দেওয়া ওই অপমান আমি ভুলতে পারছি না রে। ইমনের গাড়িটা যখন স্টার্ট দিল তখন ইমনের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে জানলা দিয়ে শেষ বাড়ির মতো ব্যালকনির দিকে তাকালো। তার মনে হলো পর্দার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। ইমনের চোখের কোণে এক ফোঁটা জল জমা হলো। সে দ্রুত চোখ মুছে নিল যাতে কেউ না দেখতে পায়। ড্রাইভার সাহেব, গাড়ি ছাড়ুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। গাড়িটা যখন চলতে শুরু করলো নীলা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পর্দার আড়াল থেকে বের হয়ে ব্যালকনির রেলিং ধরে কুকড়ে পড়ে কাঁদতে লাগলো। সে চিৎকার করে ডাকতে চাইছিল, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। সে দেখলো ইমনের গাড়িটা আস্তে আস্তে চোখের আড়াল হয়ে যাচ্ছে। ইমন, ওরে ইমন, আমার পাগলটা চলে গেল। আমি কি নিয়ে বাঁচবো রে? তোকে ছাড়া আমি কি নিয়ে থাকবো? তুই একটা বার কেন ফিরে তাকালি না? তুই তো জানতিস আমি আড়ালে দাঁড়িয়ে কাঁদছি, তুই কেন আসলি না আমাকে সান্ত্বনা দিতে? আজ থেকে আমার পৃথিবীটা একদম শূন্য হয়ে গেল।
ইমনের গাড়িটা মেইন রাস্তা দিয়ে অনেক দূরে চলে গেল। ইমন পেছনের কাছ দিয়ে তাকাচ্ছিল যতক্ষণ ঘরটা দেখা যাচ্ছিল। দুজনের এই নীরব বিদায় ছিল চরম যন্ত্রণার। ইমনও কাঁদছিল, নীলাও কাঁদছিল। মাঝখানে শুধু পড়ে রইল এক রাশ অব্যক্ত কথা আর না বলা দীর্ঘশ্বাস। কেউ কাউকে না জানিয়ে বুকের ভিতর থেকে বিদায় দিয়ে দিল। ইমনের গাড়িটা রাস্তা থেকে অদৃশ্য হয়ে যাবার পর নীলা ব্যালকনির মেঝেতে অনেকক্ষণ বসে রইল। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। পুরো বাড়িটা এখন তার কাছে শ্মশানের মতো অন্ধকার। সে নিজের রুমের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার নিজের ফলে চোখগুলো দেখে নিজেরই মায়া হলো। তুই চলে গেলি তুই এমন একটা বারো আমার কথা ভাবলি না? তুই তো জানতিস আমি ব্যালকনিতে দাঁড়িয়ে কাঁদছি। তুই তো জানতিস তোকে ছাড়া আমার এক মুহূর্তও কাটে না, অথচ তুই আমাকে অপমান করে একা ফেলে 7 সমুদ্র দূরে চলে গেলি। তুই আমার চোখের পানিকে নাটক বলছিলি না? তুই আমার ভালোবাসাকে তোর পায়ের শিকল বলেছিলি। ঠিক আছে ইমন, আজ তোর কাছে আর নিজের কাছে একটা বড় প্রতিজ্ঞা করছি। নীলা আলমারি থেকে ইমনের তো একটা ছোট্ট উপহার, তাতে দুজনের একটা ছবি বের করলো। ছবিটার দিকে তাকিয়ে সে কিছুক্ষণ গুমড়ে গুমড়ে কাঁদলো। এরপর সে নিজের চোখের পানি মুছে ফেলল। তার চেহারায় এবার কষ্টের বদলে একটা কঠিন জেদ ফুটে উঠল। আমি প্রমিস করছি ইমন, যে ভালোবাসাটাকে তুই অপমান করে দূরে চলে গেলি সেই ভালোবাসা তোকে আর কোনো দিন দেখাবো না। তুই ভেবেছিস তুই গেলেই আমি তোকে ফোন দিয়ে কান্নাকাটি করব? তুই ভেবেছিস আমি তোর জন্য আবার হাত পাতবো? কখনো না। আজ থেকে আমার এই মনটা তোর জন্য পাথর হয়ে গেল। তুই যখন কয়েক বছর পর ফিরে আসবি তখন এই আগের নীলাকে আর খুঁজে পাবি না। আমি নিজেকে এমনভাবে পাল্টে ফেলবো যে তুই চিনতেই পারবি না। তুই তো মুক্তি চেয়েছিলি না? যা, আজ থেকে আমি তোকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দিলাম। নীলা সেই ছবিটা ড্রয়ারের একদম রিচে রেখে তালা মেরে দিল। সে ঠিক করলো এখন থেকে সে নিজের কেরিয়ার আর পড়াশোনা নিয়েই থাকবে। সে আর কারোর কাছে ইমনের কথা জানতে চাইবে না। ইমনের মা যখন তার রুমে আসলো তখন নীলা নিজেকে খুব স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। নীলামা, তুই কি একা ঘরে বসে আছিস? ইমনের জন্য খুব মন খারাপ হচ্ছে তোর, তাই না? দেখলি তো ছেলেটা কেমন করে বিদায় না নিয়েই চলে গেল। ও হয়তো খুব ইমোশনাল হয়ে পড়েছিল, তাই তোর সামনে আসেনি। না খালামুনি, আমার একদম মন খারাপ হচ্ছে না। ও তো নিজের ভবিষ্যতের জন্য গেছে, এটা তো খুশির খবর। আর ও বিদায় নেয়নি তাতে কি হয়েছে? ও তো আমাকে ছোটবেলা থেকে সহ্য করতে পারতো না। আপনি চিন্তা করবেন, ও ঠিক মতো পৌঁছে যাবে। আমার এখন অনেক পড়াশোনা বাকি, আমি একটু পড়তে বসবো। ইমনের মা নীলার কথা শুনে অবাক হয়ে গেলেন। যে নীলা ইমনের নামে পাগল ছিল সে আজ কত স্বাভাবিকভাবে কথা বলছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেলেন। নীলা দরজা আবারও আটকে দিল। ভেতর থেকে তার বুকের ফেটে কান্না আসছিল, কিন্তু সে দাঁতের দাঁত চিপে সেই কান্না গিলে ফেলল। তুই দেখবি ইমন, আমি কত বড় পাথর হতে পারি। তুই আমাকে যতবার ফোন দিবি ততবার আমি তোকে এড়িয়ে চলবো। তুই যখন বিদেশে একা হয়ে যাবি তখন আর আমাকে খুঁজবি, তখন তুই বুঝবি কাউকে অবহেলা করার যন্ত্রণা কতটা। তুই আমার ভালোবাসাকে ছোট করেছিস, এর শোধ আমি নেবই। আমি আর কোনোদিন তোর কানের কাছে গিয়ে পাগলামি করব না, প্রমিস করছি। নীলা সেই রাত থেকে নিজেকে একদম বদলে ফেলতে শুরু করলো। সে হাসাহাসি করা কমিয়ে দিল, সব সময় বই নিয়ে পড়ে থাকতো। অন্যদিকে ইমন এয়ারপোর্টে বসে বারবার তার ফোনের দিকে তাকাচ্ছিল। সে ভাবছিলেন নীলা হয়তো এখন একবার মেসেজ দেবে, কিন্তু কোনো মেসেজ আসলো না। দুজনের জীবনের দূরত্ব শুধু মাইল দিয়ে নয়, এক গভীর অভিমান দিয়ে আলাদা হয়ে গেল। আমেরিকায় আসার পর ইমনের দিনগুলো খুব একা একাই কাটছিল। হাজারো ব্যস্ততার মাঝেও তার মনটা পড়ে থাকতো দেশে। সেই দিনের সেই ঝগড়ার পর থেকে নীলা যেন তার কাছে এক অচেনা মানুষ হয়ে গেছে। ইমন যতবারই নীলার নাম্বারে ফোন দেয় প্রতিবারই ওপাশ থেকে কোনো সাড়া আসে না। নীলা তার নাম্বারটা হয়তো ব্লক করেনি, কিন্তু সে ফোন ধরে না। আমি কি সত্যি বেশি বলে ফেলেছিলাম? আপু কি তাহলে আমাকে একদম ক্ষমা করবে না? একবার তো অন্তত কথা বলা উচিত। আমি তো ওর কাছে মাফ চাইতেও পারছি না। এভাবে কতদিন চলবে? ইমন বুদ্ধি করে এবার অন্য পথ হলো। সে জানে নীলা তার নিজের ফোন ধরবে না, তাই সে নিয়ম করে নীলার মাকে ভিডিও কল দেওয়া শুরু করলো। ইমনের মনে একটা আশা ছিল যে নীলার মায়ের সাথে কথা বলার সময় হয়তো নীলা আশেপাশে থাকবে। মায়ের পাশে বসে থাকলে ইমন অন্তত একবার তাকে দেখতে পাবে বা দুই একটা কথা বলা যাবে। একদিন ঠিকই তেমনই হলো। ইমন ভিডিও কল দিল এবং দেখলো নীলা তার মায়ের পাশেই বসে আছে। এই যে ইমন, কতদিন পর তোকে ভিডিও কলে দেখলাম রে। তুই তো দিন দিন শুকিয়ে যাচ্ছিস। ওখানে ঠিক মতো খাওয়া দাওয়া করিস তো? এই দেখ, নীলা আমার পাশেই আছে। ও তো তোকে অনেক মনে করে, কিন্তু মুখে কিছু বলে না। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আপু কেমন আছে? আপু, তুমি কি আমার উপর এখনো রেগে আছো? দেখো আমি অনেক দূরে চলে এসেছি, অন্তত একবার তো হাসি মুখে কথা বলতে পারো। আমি প্রতিদিন তোমার ফোনের অপেক্ষায় থাকি।
ইমন স্ক্রিনের দিকে খুব তৃষ্ণার্ত চোখে তাকিয়েছিল। সে আশা করেছিল নীলা হয়তো এবার একটু হাসবে বা তার দিকে তাকাবে, কিন্তু নীলা ইমনের দিকে এক নজরও তাকিয়েই দৃষ্টি সরিয়ে নিল। তার চোখে মুখে কোনো আবেগের চিহ্ন ছিল না। সে খুব সাধারণভাবে তার মায়ের কানের কাছে গিয়ে কিছু একটা বলল। আম্মু, আমি এখন একটু লাইব্রেরিতে যাচ্ছি, আমার কিছু বই দরকার। ইমনের সাথে তুমি কথা বলো, আর ইমনকে বলো ও যেন সাবধানে থাকে। আমার আসলে অনেক কাজ, আমি এখন কথা বলতে পারছি না। আপু শোনো, মাত্র তো ফোন দিলাম, এখনই চলে যাবে? 2টা মিনিট দাঁড়াও, তোমার সাথে আমার অনেক কথা আছে। প্লিজ একবার সরাসরি আমার দিকে তাকাও। তোমার কথা শোনার জন্য আমি সারাদিন অপেক্ষা করি। ইমনের কথাগুলো যেন নীলার কানেই গেল না। সে ইনিয়ে বিনিয়ে আম্মুকে এটা বলে ঘরে বেরিয়ে গেল। ইমন স্পষ্ট বুঝতে পারল নীলা তাকে এড়িয়ে যাওয়ার জন্যই লাইব্রেরির বাহানা দিল। ভিডিও কলের স্ক্রিনে নীলার খালি জায়গাটার দিকে তাকিয়ে ইমনের বুকটা ফেটে যাচ্ছিল। সে বুঝতে পারল না নীলা তাকে শুধু শাস্তি দিচ্ছে না, বরং তার জীবন থেকে ইমনের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে। কি রে ইমন, চুপ হয়ে গেলি কেন? নীলা তো ছোটবেলা থেকেই একটু জেদি, তুই তো জানিস। হয়তো পড়াশোনায় অনেক চাপ ওর উপর, তাই কথা বলতে পারলো না। তুই মন খারাপ করিস না বাবা। না, মন খারাপ করবো কেন? আমি জানি ওর অনেক কাজ। ঠিক আছে, তুমি ভালো থেকো, আমি পরে আবার ফোন দেব। ইমন ফোনটা কেটে দিয়ে তার ল্যাপটপের সামনে মাথা নিচু করে বসে রইল। আমেরিকার এই ঝলমলে শহরে থেকেও সে নিজেকে খুব নিঃস্ব মনে করছিল। নীলা যে তাকে এতটা উপেক্ষা করবে সেটা সে কোনোদিনও ভাবেনি। তার প্রতিটা দিন কাটছিল এক অসহ্য যন্ত্রণার মধ্যে। ইমনের মনে হচ্ছিল সে যে মুক্তি চেয়েছিল, আর সেই মুক্তি তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। নীলার এই নীরবতা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। দেখতে দেখতে পুরো 5টা বছর কেটে গেল। এই 5টা বছরে ইমন নিজেকে অনেক যোগ্য করে তুলেছে ঠিকই, কিন্তু তার মনের ভেতরে সবসময় এক রকমের হাহাকার ছিল। সে প্রতিদিন নিয়ম করে নীলার ফোনে কল দিত, কিন্তু নীলা একটা বারও তার ফোন রিসিভ করেনি। ইমন মনে মনে ঠিক করেছিল এবার সে দেশে ফিরে সরাসরি নীলার বাবার কাছে গিয়ে তাকে নিজের জন্য চাইবে। ইমন কাউকে না জানিয়েই দেশে ফেরার সিদ্ধান্ত নিল, কারণ সে সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। এয়ারপোর্ট থেকে সরাসরি বাসায় না গিয়ে আমি এই ভার্সিটিতে কেন আসলাম জানি না। হয়তো তোমাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছিল। এই 5 বছর আমি প্রতিটা রাতে তোমার জন্য কেঁদেছি আপু, কিন্তু এখানে এসে আমি যা দেখছি তা তো আমার কল্পনাতেও ছিল না। তুমি কি আসলেও আমাকে ভুলে গেছো? ইমন ভার্সিটির গেটের আড়ালে দাঁড়িয়ে যা দেখছিল তাতে তার শরীর থর থর করে কাঁপছিল। সে দেখল নীলা এখন আর সেই চঞ্চল মেয়েটি নেই। সে এখন এই ভার্সিটির একজন শিক্ষিকা, কিন্তু তাকে দেখেই ইমনের বুকটা ফেটে যাচ্ছে, কারণ নীলা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে একজন ইয়াং প্রফেসরের সাথে কফি খাচ্ছে। সেই প্রফেসরের নাম সানি। সানি নীলার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হাসছে আর অনেক কথাও বলছে। নীলা ম্যাডাম, আপনি কফিটা ট্রাই করে দেখুন, এটা আমাদের নিজের হাতে বানানো। আপনার আজকের ক্লাসটা কিন্তু দারুণ ছিল। স্টুডেন্টরা সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ। আসলে আপনি যখন কোনো বিষয় নিয়ে কথা বলেন তখন মনে হয় সময়টা যেন ওখানেই থেমে গেছে। আপনি কেন সবসময় এত গম্ভীর হয়ে থাকেন বলুন তো? জীবনটা তো উপভোগ করার জন্য। এই যে দেখুন, আজকের আবহাওয়াটা কত চমৎকার, অথচ আপনি এখনও সেই পুরনো বইয়ের পাতায় ডুবে আছেন। একটু হাসুন না, আপনাকে হাসলে আরও অনেক বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ সানি সাহেব। আসলে আমার জীবনটা এখন অনেক বেশি নিয়মের মধ্যে চলে এসেছে। হাসি বা আনন্দ করার মতো সময় বা ইচ্ছে কোনোটাই এখন আর আগের মতো নেই। আর ক্লাসের কথা বলছেন, ওটা তো আমার দায়িত্ব। আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। আপনার কফিটা আসলেও খুব ভালো হয়েছে। অনেকদিন পর এত সুন্দর কফি খেলাম। বাহ, আপনার মুখে প্রশংসা শুনে তো আমার বুকটা ভরে গেল। আমি তো ভেবেছিলাম আপনি হয়তো কফিটা খেয়ে বলবেন ভালো হয়নি। আচ্ছা নীলা ম্যাডাম, বিকেলে কি আপনার কোনো কাজ আছে? যদি ব্যস্ত না থাকেন তবে আমরা কি একসাথে কোথাও একটু ডিনার করতে পারি? আমি অনেক দিন ধরে আপনাকে এই কথাটা বলবো ভাবছিলাম, কিন্তু আপনার গম্ভীর মুখ দেখে সাহস পাইনি। আর যেহেতু আপনি আমার কফির প্রশংসা করেছেন, তাই সাহস করে বলেই ফেললাম। আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তো হতেই পারে, তাই না? ডিনার? আমি আসলে ঠিক জানি না সানি সাহেব, আমার বাসায় ফিরতে দেরি হয়ে যায় আর মা একা থাকেন। তবে আপনি যখন এত করে বলছেন আমি ভেবে দেখব। বন্ধুত্ব তো অবশ্যই হতে পারে, আপনি তো আমার সহকর্মী। শুধু সহকর্মী কেন, আমি তো চাইছি আপনি আমাকে আপনার কাছে কোনো বন্ধু ভাবুন। আপনি সবসময় একটা দেয়াল তুলে রাখেন নিজের চারপাশে। এই দেয়ালটা ভেঙে একটু বাইরে এসে দেখুন, পৃথিবীটা অনেক সুন্দর। আপনার মতো একজন গুণী আর সুন্দরী মানুষের সাথে সময় কাটাতে পারলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব। প্লিজ না করবেন না, আমি বিকেলের জন্য অপেক্ষা করব। কিন্তু
দূর থেকে ইমন তাদের সব কথা শুনতে পাচ্ছিল। সানির প্রতিটা কথা যেন ইমনের বুকে তীরের মতো বিচ্ছিল। ইমন দেখল নীলা একদমই সানিকে বাধা দিচ্ছে না, বরং তার সাথে হাসি মুখে কথা বলছে। যে নীলা ইমনের জন্য একসময় পাগল ছিল, সে নীলা আজ অন্য পুরুষের সাথে ডিনারে যাওয়ার কথা ভাবছে। ইমনের মনে হলো তার পৃথিবীটা হয়তো ওখানেই শেষ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য অপেক্ষা করবে। আমি ভেবেছিলাম আমি দেশে ফিরলে তুমি সব অভিমান ভুলে আমাকে জড়িয়ে ধরবে, কিন্তু তুমি তো অন্য কারোর সাথে ডিনারে যাওয়ার প্ল্যান করছো। সানি নামের এই লোকটা তোমার কত কাছের হয়ে গেছে যে তুমি তাকে না বলছো না? আমি কি তবে আসলেই অনেক বড় ভুল করে ফেললাম দেশে ফিরে? তুমি তো দেখছি এখন অনেক সুখে আছো। আমি ফিরে এসে কি তোমার এই সুখে বাধা হয়ে দাঁড়াবো? ইমন আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না, দাঁড়িয়ে থাকার শক্তিও পেল না। দেয়াল ধরে কোনো মতে গেটের দিকে হাঁটা দিল। তার দু চোখ দিয়ে এখন শুধু নোনা জল পড়ছে। যে স্বপ্ন নিয়ে সে 5 বছর পর ফিরেছে, সেই স্বপ্ন যেন ধুলোয় মিশে গেল ওর। ইমনের মনে হলো সে এখন একদমই একা। এই শহরে তার আপন বলতে তার আর কেউ নেই। নীলা আর সানি তখনও হাসাহাসি করে কফি কাটছিল, আর ইমন এক বুক কষ্ট নিয়ে সেখান থেকে নিরুদ্দেশ হয়ে গেল। ভার্সিটি থেকে এক বুক কষ্ট নিয়ে ইমন নিজের বাড়ির দিকে রওনা দিল। কলিং বেল বাজতেই ইমনের মা দরজা খুলে সামনে ইমনকে দেখে চিৎকার করে উঠলেন। বাড়ির সবাই ড্রয়িং রুমে ছুটে আসলো। ইমনের বাবা, নীলার বাবা, তখন নীলার মা, সবাই যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। ইমনকে জড়িয়ে ধরে সবার চোখে খুশির জল চলে আসলো। ওরে আমার বাবাটা ফিরে এসেছে, তুই একবার জানালি না পর্যন্ত? আমি তো ভাবতেই পারিনি তুই আজকে চলে আসবি। কত শুকিয়ে গেছিস তুই ওখানে। ইমন তো আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। ওখানকার টপ ইউনিভার্সিটি থেকে রেজাল্ট করেছিস তুই। আমাদের পাড়া পড়শি সবাই তোর গল্প করে। তুই আসবি জানলে তো কত কিছু রান্না করে রাখতাম। আমি জানতাম আমার ছেলে ভালো কিছুই করবে। তুই আমাদের অনেক গর্বিত করেছিস বাবা। তুই ঘরে আয়, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। তোর এই সারপ্রাইজটা আমাদের জীবনের সেরা উপহার। সবার দোয়া ছিল বলে আমি পেরেছি বাবা। তোমাদের কথা খুব মনে পড়তো, কিন্তু সবকিছু ছেড়ে এখন একটা কথা বলো, নীলাপ কোথায়? ওকে তো দেখছি না। নীলা তো এখন আর আগের মতো নেই রে মন। ও নিজের জীবনে অনেক এগিয়ে গেছে। যে ভার্সিটিতে ও পড়াশোনা করতো সেখানেই এখন প্রফেসর হিসেবে জয়েন করেছে। ও সারাদিন অনেক ব্যস্ত থাকে, সন্ধ্যার দিকে বাসায় ফিরে। আচ্ছা শোনো, আমি যে দেশে এসেছি এটা তোমরা এখন কেউ নীলাপুকে বলবে না। আমি ওকে নিজের মতো করে একটা সারপ্রাইজ দিতে চাই। তোমরা সবাই স্বাভাবিক থাকো যেন ও কিছুই বুঝতে না পারে। সবাই রাজি হয়ে গেল। সন্ধ্যার দিকে নীলা অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরল। সে রোজকার মতো সবার সাথে কুশল বিনিময় করলো। নীলার মা বাবা এবং ইমনের মা বাবা অনেক কষ্টে হাসি চেপে রাখলেন। নীলা ভাবতেও পারেনি তার ঘরের ভেতর কেউ একজন ওত পেতে বসে আছে। নীলা ধীর পায়ে নিজের রুমে ঢুকলো। উফ, আজ অনেক বেশি কাজ ছিল, শরীরটা আর চলছে না, একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে হবে। নীলা তার কাঁধের সাইড ব্যাগটা বিছানার উপরে রাখলো এবং আলমারি থেকে জামা কাপড় বের করতে গেল। ঠিক সেই মুহূর্তে হুট করে তার ঘরের দরজাটা বন্ধ হওয়ার শব্দ হলো। নীলা চমকে উঠে পেছনে তাকালো, দেখলো দরজার পিঠ ঠেকিয়ে লম্বা মতন একটা ছেলে দাঁড়িয়ে আছে। ইমনের চেহারায় অনেক বদলে গেছে। সে এখন অনেক বেশি হ্যান্ডসাম আর পরিণত। নীলা প্রথমে চিনতে পারেনি, কিন্তু ইমনের চোখের দিকে তাকাতেই তার পুরো শরীর জমে পাথর হয়ে গেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? চিনতে পারছো না তোমার সেই ছোট্ট ইমনকে? নাকি চিনো না চেনার ভান করছো? নীলা একদম থমকে গেছে। তার হাতের কাপড়গুলো নিচে পড়ে গেল। 5 বছর যাকে সে দেখার স্বপ্ন প্রতিদিন দেখেছে, সেই মানুষ আজ সত্যি সত্যি তার সামনে। নীলার চোখের কোণে মুহূর্তে পানি জমে আসলো। তার খুব ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে ইমনকে জড়িয়ে ধরতে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল সেই অপমানের দিনগুলোর কথা। নীলা নিজেকে খুব দ্রুত শক্ত করে ফেলল এবং ইমনের দিকে রাগী চোখে তাকালো। তুই তুই এখানে কি করছিস? কার অনুমতি নিয়ে আমার রুমে ঢুকেছিস তুই? আর একবার দরজা বন্ধ করার সাহস তোকে কে দিল? আর এভাবে দরজা বন্ধ করার সাহস তোকে কে দিল? তুই তো বিদেশে ছিলি, সেখানে গিয়ে বড় মানুষ হয়েছিস, তো এখানে আবার ফিরে এসেছিস কেন? আমি তো নিজের ঘরেই ফিরে এসেছি আপু, তোমার সাথে দেখা করতে এসেছি। আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখে খুশি হবে, কিন্তু তুমি তো দেখছি উল্টো রেগে আছো কেন? আমার ফিরে আসাটা কি তোমার ওই নতুন বন্ধুর সাথে সময় কাটানোর পথে বাধা হয়ে দাঁড়ালো? মুখ সামলে কথা বলবি ইমন। তোর এই মাস্তানি অন্য কোথাও দেখাস। তুই কে আমার রুমে ঢুকে কথা বলার? 5 বছর পর এসে
তুই আবার আমার উপর খবরদারি করতে চাস? বের হ এখান থেকে, এক্ষুনি বের হ। আমি যাব না। আমি অনেক দূর থেকে তোমার জন্য এসেছি। তুমি কি আসলেও বদলে গেছো আপু? ওই সানি প্রফেসরের সাথে হাসাহাসি করে কফি খাওয়ার সময় তো বেশ খুশি ছিলে, এখন আমাকে দেখে তোমার এত রাগ কেন? নীলা অবাক হয়ে গেল যে ইমন সানির কথা জানলো কিভাবে। সে বুঝতে পারলো ইমন হয়তো ভার্সিটিতে গিয়েছিল। নীলার মনে একদিকে জমানো ভালোবাসা আর অন্যদিকে পাহাড় সমান অভিমান। সে বুঝতে পারছিল না ইনি ইমনের উপরে রাগ করবে নাকি তার ফিরে আসাতে আনন্দ করবে, কিন্তু সে স্থির করলো সে সহজে ইমনের কাছে হার মানবে না। তুই কি দেখেছিস বা কি শুনেছিস তাতে আমার কিছুই যায় আসে না। তুই চলে গেছিস, নিজের জীবন গুছিয়েছিস, আমিও আমার মতো বাঁচতে শিখে গেছি। এখন দয়া করে আমার রুম থেকে বেরিয়ে যা। তোর সাথে কথা বলার মতো কোনো মুড আমার নেই। নীলার এই অবহেলার কথাগুলো শুনে ইমনের মাথায় রক্ত একদম চলে গেল। সে 5 বছরের জমানো কষ্ট আর একটু আগে ভার্সিটিতে দেখা সেই দৃশ্য সহ্য করতে পারছিল না। ইমনের ভেতরে যেন আগুন জ্বলছিল। সে আর নিজেকে সামলাতে পারল না। অনেক হয়েছে আপু, আর একটা কথাও বলবে না? কার অনুমতি নিয়ে রুমে ঢুকেছি মানে কি? আমার সাথে এমন ব্যবহার করার সাহস তুমি কোত্থেকে পাও? আমি কি তোমার কেউ না? ইমন রাগে ফুসতে ফুসতে এক ঝটকায় তেড়ে গেল নীলার দিকে। নীলা কিছু বুঝে ওঠার আগেই ইমন তাকে 2 হাত দিয়ে শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। ইমনের এই দ্রুত মূর্তি দেখে নীলা মনে মনে কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু সে মুখে সেটা প্রকাশ করলো না। বলো, ওই ছেলেটাকে যার সাথে দাঁড়িয়ে তুমি হাসাহাসি করছিলে আর কফি খাচ্ছিলে? তুমি না আমাকে বলতে যে আমাকে ভালোবাসো? তবে কি এই 5 বছরে তোমার ভালোবাসা অন্য কোথাও চলে গেছে? আমাকে শিকল বলে মুক্তি দিয়ে এখন কি অন্য কারো গলার হার হতে চাইছো? তুই কি উল্টাপাল্টা বকছিস ইমন? ছাড় আমাকে, লাগছে আমার। তুই কার কথা বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই দেশে ফিরেই আমার সাথে এমন অভদ্র আচরণ করার সাহস কিভাবে পেলি? ভালোই তো ন্যাকামি করছো। ভার্সিটিতে গিয়ে তো খুব পড়াশোনা করাও দেখলাম, নাকি ছাত্রদের পড়াশোনার চেয়ে অন্য টিচারদের সাথে ঢলাঢলি করার শখটা বেশি জেগেছে? ওই সানি নামের ছেলেটার সাথে তোমার কিসের এত মাখামাখি শুনি? নীলা একবার থমকে গেল। সে বুঝতে পারলো ইমন তাকে ভার্সিটিতে দেখেছে। নীলার মনে হলো ইমন তাকে নিয়ে আজেবাজে সন্দেহ করেছে, যেটা তার সহ্য হলো না। সে ইমনের দিকে ঘৃণা ভরা চোখে তাকালো। ও, তার মানে তুই ভার্সিটিতেও গিয়েছিলি আমার পেছনে গোয়েন্দাগিরি করতে? তুই এসব কথা কিভাবে জানলি সেটা আমার দেখার বিষয় নয়। আর সানির সাথে আমার কি সম্পর্ক সেটা তোকে কেন বলবো? আমি তো এখন মুক্ত। তুই তো আমাকে মুক্তি দিয়ে বিদেশে গিয়েছিলি। এখন আমি যা খুশি করি না কেন, তাতে তোর কি? আমার কি মানে? তুমি আমার আপু, তুমি আমার ভালোবাসা। আমি তোমাকে অন্য কারোর সাথে হাসাহাসি করতে দেখেও চুপ করে থাকবো? আমি অন্য ছেলেদের সাথে ঢলাঢলি করি বা কাউকে বিয়ে করি, তাতে তোর মাথা ব্যথা কেন? আমি যা ইচ্ছা করব। সানি তোকে অপমান করে কথা বলে না, ও আমাকে অনেক সম্মান করে। দরকার হলে আমি ওই সানিকেই বিয়ে করব। তুই তো শুধু আমাকে কাঁদতে শিখিয়েছিস। বিয়ের কথায় নীলার মুখে শোনা মাত্র ইমনের ধৈর্যের সব বাঁধ ভেঙে গেল। তার চোখগুলো যেন লাল হয়ে উঠল। সে নীলাকে আরো শক্ত করে চেপে ধরল। নীলা ব্যথায় কুকড়ে যাচ্ছিল, কিন্তু ইমন আজ অন্ধ হয়ে গেছে। অন্য কাউকে বিয়ে করবে? এত সাহস তোমার? আমার ভালোবাসা থাকতে তুমি অন্য কারো হবে, এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। তুমি আমাকে যতটা পাগল ভাবো, আমি তার চেয়েও বেশি পাগল হয়ে গেছি। নীলা কিছু একটা বলতে গিয়েও মুখ খুলতে পারল না, কারণ পরক্ষণে ইমন নীলাকে অবাক করে দিয়ে জোর করে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। নীলা ছটফট করতে চেয়েছিল, কিন্তু ইমনের গায়ের শক্তির কাছে সে আজ বড়ই অসহায়। ইমনের চুমোর মধ্যে রাগ, অভিমান আর বছরের পর বছর জমে থাকা ভালোবাসা মিশেছিল। নীলা প্রথমে পাথরের মতো শক্ত হয়ে থাকলেও আস্তে আস্তে তার শরীর শক্তি কমে আসলো। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। অনেকদিন পর ইমনের স্পর্শ পেয়ে সে রাগ করতে চেয়েও পারল না। রুমের পরিবেশটা মুহূর্তেই এক গভীর উত্তেজনা আর ভালোবাসায় ভরে উঠল। আর কখনো ওই বিয়ের কথা মুখে আনবে না। তুমি শুধু আমার এটা মাথায় রেখো, আজ থেকে আর কোনো মুক্তি নেই তোমার। তোমাকে আমি আমার পায়ের শিকল করেই সারা জীবন আগলে রাখবো। ইমনের এই কাণ্ড দেখে নীলা রাগে আর অপমানে কাঁদছিল। সে ইমনের গালে একটা চড় মারার জন্য হাত তুলেছিল এবং মুখ খুলে খুব কড়া কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ইমন আজ অন্য মানুষ। সে নীলার কোনো কথার তোয়াক্কা করলো না, এমনকি নীলার রাগের চেহারাকেও পাত্তা দিল না ও। অনেক কথা বলেছ আপু, এবার আমার কাজ দেখো। তুমি শুধু শুধু আমাকে রাগিয়ে দিচ্ছ, এখন এর ফল তোমাকে ভোগ করতে হবে। চলো আমার সাথে। ইমন এক ঝটকায় নীলার হাতটা শক্ত করে চেপে ধরল। নীলা হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু ইমনের হাতের বাঁধন ছিল লোহার মতো শক্ত।
ইমন নীলাকে প্রায় টানতে টানতে ঘর থেকে বের করে সোজা ড্রয়িং রুমে নিয়ে আসলো। সেখানে ইমনের বাবা মা আর নীলার বাবা মাও বসে চা খাচ্ছিলেন আর গল্প করছিলেন। হঠাৎই ইমন আর নীলার এই অবস্থা দেখে সবাই সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। ওরে ইমন, এটা কি করছিস? নীলার হাত ওভাবে টেনে ধরছিস কেন? মেয়েটা তো ব্যথা পাচ্ছে। কি হয়েছে তোদের? ইমন, তুই কি পাগল হয়ে গেলি? এইমাত্র দেশে ফিরলি আর এসে নীলার সাথে এমন ব্যবহার করছিস কেন? হাত ছাড়োর। ইমন কারোর কথা শুনল না। সে নীলার হাত আরো শক্ত করে ধরে সরাসরি নীলার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। ইমনের চোখের মুখে এক অদ্ভুত জেদ আর আত্মবিশ্বাস খেলা করছিল। নীলা তখন রাগে আর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। খালুজান, আমি আপনাকে একটা সরাসরি প্রশ্ন করতে চাই। আপনি কি আমাকে পছন্দ করেন? মানে আপনি কি আমাকে ভালোবাসেন? এটা কেমন প্রশ্ন ইমন? তুই তো আমার নিজের ছেলের মতো। তোকে আমি কত ভালোবাসি সেটা কি তুই জানিস না? কিন্তু হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? আর নীলার হাত এইভাবে ধরে রাখার সাথে এটার সম্পর্ক কে? আপনি যদি আমাকে পছন্দ করেন আর বিশ্বাস করেন তবে আমাকে আপনার জামাই হিসেবে মেনে নিতে পারবেন। আমি নীলাকে বিয়ে করতে চাই, আর সেটা অন্য কোনো দিন নয়। আমি আজকেই এখনই নীলাকে বিয়ে করতে চাই। ইমনের কথা শুনে ড্রয়িং রুমে যেন বোমা ফাটল। উপস্থিত সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। নীলার মা আর ইমনের মা একে অপরের দিকে তাকিয়ে থমকে গেলেন। নীলা নিজেও কল্পনা করেনি যে ইমন সবার সামনে এইভাবে এই কথাটা বলে দিবে। সে ভাবছিল ইমন হয়তো তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু ইমন যে এতটা সিরিয়াস তা সে বুঝতে পারেনি। ইমন, তুই এসব কি বলছিস বাবা? বিয়ে কি কোনো ছেলে খেলা? তোরা তো ভাই বোনের মতো বড় হয়েছিস, হঠাৎ করে এসব কথা কেন তুলছিস? ইমন, তুই একটু শান্ত হ। মাত্র তো দেশে ফিরলি, আগে একটু জিরিয়ে নে। তোদের বিয়ের কথা তো আমরা পরে ভেবে দেখব। এভাবে হঠাৎ করে সবাইকে চমকে দিবি না, নীলার দিকটাও তো ভাবতে হবে। মা, আমি একদম শান্ত আছি। আমি 5 বছর ধরে শুধু এই দিনটার জন্যই নিজেকে তৈরি করেছি। আমি বিদেশে গিয়ে কষ্ট করেছি, পড়াশোনা করে টপ করেছি, শুধু নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য। এখন তো আর তোমাদের না করার কোনো কারণ নেই। আমি পড়াশোনা শেষ করেছি, ভালো চাকরি করছি। আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি। তোমাদের তো কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু ইমন, নীলা কি রাজি? ওর মত না নিয়ে আমরা কিভাবে কিছু বলি? আর হুট করে আজকেই বিয়ে করতে হবে কেন? নীলা রাজি কিনা সেটা আমার দেখার বিষয় না। আমি নীলাকে ভালোবাসি, আর নীলাকেও আমাকেই বিয়ে করতে হবে। আমি জানি ও আমাকে কতটুকু ভালোবাসে। খালুজান, আপনি কি আমাকে আপনার ছেলের মতো ভাবেন না? তবে আমাকে আপনার জামাই হিসেবে মেনে নিতে বাধা কোথায়? আমি চাই না আর একটা দিনও দেরি হোক। আজই আমি নীলাকে আমার নিজের করে নিতে চাই। ইমনের জেদ দেখে সবাই বুঝতে পারল সে আজ কোনো কথাই শুনবে না। নীলা তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার মনে একদিকে ইমনের এই বেপরোয়া ভালোবাসা জন্য আনন্দও হচ্ছিল, কিন্তু অন্যদিকে সবার সামনে এমন লজ্জায় পড়ার জন্য রাগও লাগছিল। ইমনের মা যখন দেখলেও ছেলে কোনোভাবেই সরছে না, তখন তিনি একটু নরম হলেন। ঠিক আছে বাবা, তুই যখন এতটা জেদ করছিস আর তোরা যখন একে অপরকে পছন্দ করিস, তখন আমাদেরও খুব একটা না নেই, কিন্তু এভাবে পাগলামি করিস না। আমরা বড়রা কথা বলে একটা দিন ঠিক করি। না মা, কোনো দিন ঠিক করার দরকার নেই। আমি বলেছি মানে আজকেই হবে। আমি আর কোনো সময় নষ্ট করতে চাই না। আজই আপনারা কাজই ডাকুন আর আমাদের বিয়ে পড়ান। আমি নীলাকে আমার ঘর থেকে আর কোথাও যেতে দেব না। ড্রয়িং রুমে এক নিস্তব্ধতা নেমে আসলো। সবাই বুঝতে পারল 5 বছরের দূরত্ব ইমনকে কতটা মরিয়া করে তুলেছিল। ইমনের এই হার না মানা মনোভাব দেখে নীলার বাবা মাও আরও বেশি কিছু বলতে পারল না। তারা বুঝতে পারলেন ইমনের চেয়েও ভালো ছেলে নীলার জন্য আর কেউই হতে পারে না। ইমনের বিয়ের জেদ দেখে যখন সবাই রাজি হতে চাচ্ছিল, ঠিক তখনই নীলা চিৎকার করে উঠল। তার গলার আওয়াজে ড্রয়িং রুমের সবাই একদম চুপ হয়ে গেল। নীলা ইমনের হাত থেকে নিজের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে নিল এবং সবার সামনে দাঁড়িয়ে পড়ল। না, আমি এই বিয়ে করব না। তোমরা সবাই মিলে কি শুরু করেছো? ইমন চাইলেই কি সব হয়ে যাবে? ও 5 বছর পর দেশে ফিরে এসে হঠাৎ করে হুকুম দিবে আর আমাকে বিয়ে করে ফেলবে? আমি কোনো পুতুল না। আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ইমনের মতো একটা স্বার্থপর ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। ও আমাকে অপমান করে বিদেশে চলে গিয়েছিল, এখন এসে আবার নাটক শুরু করেছে। আপু, তুমি রাগ করছো কেন? আমি তো বলেছি আমি ভুল করেছি। আর বিয়ের কথা তো এখন না। আমরা তো ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসি। এখন বাধা কোথায়? ওই সানি প্রফেসরের জন্য কি তুমি আমাকে না বলছো? তুই সানির নাম মুখে আনবি না। ও তোর চেয়ে অনেক ভালো, অন্তত ও তোর মতো এমন অসভ্য ব্যবহার করে না। আব্বু, তোমরা ওকে এখনই থামাও। আমি এই বিয়েতে কোনোভাবেই রাজি না। ও অনেক বড় ভুল করেছে আমাকে একা ফেলে গিয়ে। ওর এই জেদের কাছে আমি আর মাথা নত করবো না।
নীলার কথা শুনে ইমনের মা বাবা আর নীলার মা বাবা বেশ চিন্তায় পড়ে গেলেন। তারা ভেবেছিলেন জোর করে বিয়ে দেওয়া কি ঠিক হবে, কিন্তু ইমন আজ অন্যরকম এক জেদ ধরেছে। সে জানে নীলা তাকে এখনো ভালোবাসে, শুধু রাগের মাথায় এসব বলছে। ইমন আবারও নীলার সামনে গিয়ে বুক টান টান করে দাঁড়ালো। খালুজান, আপনারা কোনো চিন্তা করবেন না। নীলা শুধু অভিমানে এসব বলছে। ও আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না, এটা আমি খুব ভালো করেই জানি। আপনারা আজই কাজই রাখুন। ও যদি এখন না বলে তবে বিয়ের পর আমি ওকে ঠিকই মানিয়ে নেব। আমি আজ ওকে ছাড়া এই ড্রয়িং রুম থেকে নড়ব না। আর যদি আপনারা রাজি না হন তবে আমি এখনই আবার এয়ারপোর্টে চলে যাব, আর কোনো দিন এই দেশে ফিরব না। ওরে ইমন, তুই এসব কি আজে বাজে কথা বলছিস? তুই আজই আসলি আর আজই চলে যাওয়ার ভয় দেখাচ্ছিস। আপা দেখেন, আপনার ছেলে কি বলছে। ও তো সত্যিই পাগল হয়ে গেছে। দেখো ভাই, ইমনে যেহেতু তুমি জানো, ও যখন একবার কিছু বলে বসে সেটা করেই ছাড়ে। আর ওরা তো একে অপরকে পছন্দই করে। আজ না হয় কাল ওদের তো বিয়ে হতোই। আমরা মনে করি এই কাজে ডেকেই আজ এই শুভ কাজটা সেরে ফেলা ভালো। নীলার রাগ আমরা সবাই মিলে বুঝিয়ে পরে কমিয়ে দেব। বড়রা নিজেদের মধ্যে ফিস করে কথা বলে নিলেন। তাদের দেখলেন ইমন যদি আজ বিয়ে না করতে পারে তবে সে সত্যি বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। অন্যদিকে নীলা তখনও চিৎকার করে না বলছিল, কিন্তু ইমনের জেদ আর বড়দের সম্মতির সামনে তার কথা কেউ কানেই তুলল না। ঘন্টা খানেকের মধ্যেই ইমনের জেদে কাজী সাহেবকে বাড়িতে ডেকে আনা হলো। তোমরা এটা ঠিক করছো না, আমি সই করব না। আম্মু তুমি কেন বলছো না? তোমরা কি সবাই ইমনের দলে চলে গেলে? আমি বলছি আমি সই করব না। সই তোমাকেই করতে হবে আপু। তুমি যত বেশি না বলবে আমি তত বেশি তোমার কাছে আসব। একবার যখন কবুল বলে দেবে তখন দেখবে সব রাগ জল হয়ে গেছে, তুমি আমার থেকে পালাতে পারবে না। শেষ পর্যন্ত পরিস্থিতি ছাপটায় পড়ে নীলা একদম একা হয়ে গেল। সে দেখলো ইমনের বাবা মা, তার নিজের বাবা মা সবাই ইমনের পক্ষ নিয়েছে। নীলা কাঁদতে কাঁদতে আর কাঁপতে কাঁপতে বাধ্য হয়ে কবুল বলল। কাজী সাহেব যখনই সই চালেন, ইমন নীলার হাত ধরে জোর করে সই করিয়েও নিল। নীলার চোখে তখন শুধু জল, আর ইমনের চোখে জয়ের আনন্দ। আলহামদুলিল্লাহ, অবশেষে তুমি আমার হলে আপু। আজ থেকে তুমি শুধু আমার স্ত্রী। এখন দেখি ওই সানি বা অন্য কেউ তোমাকে আমার কাছ থেকে কিভাবে কেড়ে নেয়। ড্রয়িং রুমের সবাই হাফ ছেড়ে বাঁচল। বড় দোয়া করে দিলেন ঠিক হয়, কিন্তু নীলা অপমানে আর রাগে সেখান থেকে দৌড়ে নিজের রুমে চলে গেল। ইমন হাসি মুখে সবার সাথে কোলাকুলি করলো। সে জানতো নীলা এখন অনেক রেগে আছে, কিন্তু তার বিশ্বাস ছিল তার চেয়ে তার ভালোবাসা নিয়ে নীলার সব অভিমান ধুয়ে মুছে দিতে পারবে। বাড়ির সবাই মিষ্টির আয়োজন করতে লাগলো, আর শুরু হলো এক নতুন জীবনের গল্প। বাড়ির বড়দের চাপে আর ইমনের জেদের কাছে হেরে গিয়ে নীলার সাথে ইমনের বিয়েটা শেষ পর্যন্ত হয়েই গেল। বাসরঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। নীলা বিছানার এক কোণে ঘোমটা টেনে বসে আছে। তার মনে এখন হাজারটা রাগ আর অভিমান জমে আছে। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো এবং ইমন ঘরে ঢুকলো। কি ব্যাপার ম্যাডাম, এখনো কি রাগ কমেনি? দেখো, অনেক চেষ্টা তো করলে আমাকে আটকে রাখার জন্য, কিন্তু লাভ তো হলো না। শেষ পর্যন্ত কিন্তু তুমি আমার ঘরের বউ হয়ে আসলে। এখন আর পালিয়ে কোথায় যাবে? তুই আমার সাথে কথা বলবি না ইমন। তুই যে কাজটা করেছিস সেটা কোনোদিন আমি মাফ করব না। তুই আমাকে সবার সামনে ছোট করেছিস। জোর করে বিয়ে করা মানে কি ভালোবাসা পাওয়া? তুই আমার শরীর পাবি হয়তো, কিন্তু মন পাবি না। আমি তোকে ঘৃণা করি। ঘৃণা তো তুমি অনেক বছর ধরেই করছো আপু, তাতে কি আমার ভালোবাসা কমে গেছে? আর তুমি তো সানি সাহেবের সাথে খুব ডিনার করার প্ল্যান করছিলে, এখন করো দেখি। বাসর ঘরে আমি ছাড়া আর কেউ নেই। তুমি যতই রাগ করো না কেন, আমি জানি তোমার মনের ভেতর এখনো আমিই আছি। ইমন ধীর পায়ে নীলার খুব কাছে গিয়ে বসলো। নীলা সরে যেতে চেয়েছিল, কিন্তু ইমন এক ঝটকায় নীলার কোমর ছড়িয়ে ধরে তাকে নিজের খুব কাছে টেনে নিল। নীলা ইমনের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ইমনের গায়ের শক্তির সামনে সে কিছুই করতে পারল না। এই 5 বছর আমি প্রতিটা রাত তোমার কথা ভেবে কেঁদেছি। একবার ভাবলে না আমার কেমন লেগেছে? তুমি ফোন ধরতে না, কথা বলতে না, আমাকে তিলে তিলে মেরে ফেলেছিলে তুমি। এখন আমি তোমাকে পেয়েছি, আমি কি তোমাকে এত সহজে ছাড়বো? তোমার ওই অভিমান আমি আজ সব শেষ করে দেব। তুই আমাকে ছাড় ইমন, তুই অনেক বদলে গেছিস। তোর এই ব্যবহার আমার সহ্য হচ্ছে না। তুই কি ভাবছিস জোর করে আমার কাছাকাছি আসলে আমি তোকে ভালোবেসে ফেলবো? কখনো না। তুই বিদেশে গিয়ে অনেক বড় হয়ে গেছিস ঠিকই, কিন্তু মানুষ হতে পারিসনি। আমি মানুষ হতে চাই না আপু, আমি শুধু তোমার হতে চাই। তুমি আমার উপর যত খুশি রাগ করো, কিন্তু আমাকে দূরে ঠেলে দিও না। আমি জানি তুমিও আমাকে অনেক মিস করেছো। তোমার চোখের এই পানি বলে দিচ্ছে তুমি আমাকে কতটা ভালোবাসো। ইমন আলতো করে নীলার চোখের পানি মুছে দিল।
তারপর সে নীলার কপালে একটা দীর্ঘশ্বাস চুমুক খেলো। ইমনের হাতের ছোঁয়ায় নীলার শরীর যেন অবশ হয়ে আসছিল। তার মনে জমানো সব রাগ আস্তে আস্তে নরম হতে শুরু করলো। ইমনের গায়ের সেই পরিচিত ঘ্রাণ নীলাকে মাতাল করে দিচ্ছিল। আর কতদিন আমাদের মধ্যে এই দেয়াল তুলে রাখবে? আমাদের তো সব ঠিক হয়ে যেতে পারে। চলো না আমরা আগের মতো হয়ে যাই। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে অনেক সুখে রাখবো। তুই আসলেও একটা পাগল। আমি তোর সাথে কেন যে পারি না তুই জানিস। তুই যখন আমাকে বিয়ের জন্য জোর করছিলি তখন আমার খুব ইচ্ছে করছিল তোকে একটা চড় মারতে, কিন্তু আবার এটাও মনে হচ্ছিল কেউ আমাকে পাওয়ার জন্য এতটা পাগল হতে পারে। আমি তোমার জন্য সব করতে পারি। তুমি চাইলে আমি সারা জীবন তোমার হাতের পুতুল হয়ে থাকতে পারি। শুধু আমাকে একটু ভালোবাসো। আমি তোমার মুখ থেকে একবার শুনতে চাই যে তুমি আমাকে মাফ করে দিয়েছো। নীলা আর নিজেকে সামলাতে পারল না। সে ইমনের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। তার সব অভিমান যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। ইমন নীলাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল এবং তার চুলে মুখ গুজে দিল। বাসের ঘরের নিস্তব্ধতায় শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। এই তো আমার লক্ষ্মী আপু, আজ থেকে আমাদের এক নতুন জীবন শুরু হলো। আমি তোমাকে এত ভালোবাসা দেব যে তুমি পুরনো সব কষ্ট ভুলে যাবে। এখন তো আর ওই সানির নাম মুখে আনবে না তো? তুই একটা আস্ত গাধা। সানি শুধু আমার সহকর্মী ছিল, তুই ওসব নিয়ে ফালতু সন্দেহ করছিস। আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেও পারি না। শুধু তোর উপর অনেক রাগ ছিল বলে ওসব বলেছি। ইমন মুচকি হাসলো এবং নীলার চিবুক ধরে মুখটা উঠিয়ে ধরল। দুজনের চোখের ভাষা তখন মিলেমিশে এক হয়ে গেছে। ইমন আস্তে আস্তে নীলার আরও ঘনিষ্ঠ হলো এবং নীলার ঠোঁটে নিচের ঠোঁট ছুঁয়ে দিল। নীলাও এবার আর বাধা দিল না, বরং ইমনের ভালোবাসায় নিজেকে সঁপে দিল। সারা রাত দুজনের মান অভিমান আর রোমান্টিকতায় কেটে গেল। অনেক বছর পর দুজনের ভালোবাসার মানুষ আবারও এক হলো। বাসর রাতে সেই মান অভিমানের পর ইমন আর নীলার জীবনের সব কালো মেঘ কেটে গেছে। ভোরের আলো যখন জানালা দিয়ে উকি দিল, নীলা দেখল সে ইমনের বুকে মাথা দিয়ে অঘোরে ঘুমিয়ে আছে। কালকে সে জেদি আর রাগী ইমন এখন যেন একদম শান্ত একটা শিশু। নীলা আলতো করে ইমনের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তার মনে হলো এতগুলো বছর পর আজ সে শান্তি খুঁজে পেয়েছে। তুই আসলেও একটা অদ্ভুত ছেলে ইমন। কত কষ্ট দিয়েছিস আমাকে, আবার কত সহজে সব রাগ ভেঙে নিলি। তোকে ছাড়া আমার জীবনটা আসলেও মরুভূমি হয়ে গিয়েছিল। এখন থেকে আর কোনো দিন তোকে চোখের আড়াল হতে দিব না। ইমন ঘুম ভাঙতেই দেখলো নীলা তার দিকে তাকিয়ে আছে। সে নীলার কপালে একটা চুমু খেয়ে তাকে আরও একটু জড়িয়ে ধরল। সারা রাত জাগার ক্লান্তির চেয়েও যেন একে অপরকে ফিরে পাওয়ার আনন্দটা অনেক বেশি ছিল। গুড মর্নিং বৌমণি। সারা রাত তো অনেক ঝগড়া করলে, এখন বলো সকালের নাস্তায় কি খাওয়াবে? আজ থেকে কিন্তু তোমার উপর আমার পূর্ণ অধিকার। সারা জীবন তোমাকে এভাবেই আমার বুকের মাঝে আঁকলে রাখবো। সকালের দিকে নতুন দম্পতি যখন ড্রয়িং রুমে আসলো, বাড়ির সবার মুখে তখন খুশির হাসি। ইমনের মা আর নীলার মা আগেই মিষ্টির আয়োজন করে রেখেছিলেন। বাড়ির বড়রা তাদের দুজনকে একসাথে দেখে খুব দোয়া করলেন। নীলা একটু লজ্জায় মাথা নিচু করেছিল, কিন্তু ইমন বেশ বুক ফুলিয়ে সবার সাথে কথা বলছিল। আমাদের বাড়ির স্ত্রী ফিরে এসেছে। তোদের দুজনকে এভাবে একসাথে দেখলে আমাদের বুকটা ভরে যায়। ইমন, তুই যে জেদ করে কালকেই বিয়েটা করলি, এখন তো দেখছিস সব কত সুন্দর হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছিস। নীলামা, তুই কি এখন ইমনের উপর রেগে আছিস? দেখিস ছেলেটা তোকে অনেক সুখে রাখবে। ও বিদেশে শুধু তোর জন্যই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে। না বাবা, আমি আর রেগে নেই। ইমনের পাগলামি সামলানোই তো আমার জীবনের বড় কাজ। দোয়া করো তোমরা যেন এভাবেই সারা জীবন একসাথে থাকতে পারি। এরপর কয়েকটা দিন খুব আনন্দে আর খুশির মধ্যে দিয়ে কাটলো। ইমন এখন তার চাকরির জন্য নীলাকে সাথে নিয়ে নতুন করে ঘর গোছানোর পরিকল্পনা করলো। তার ঠিক করলো যে তারা আলাদা কোথাও থাকবে না, বড়দের সাথেই থাকবে। নীলাও তার ভার্সিটির কাজ চালিয়ে যাবে আর ইমন তার মাল্টিন্যাশনাল কোম্পানিতে। একদিন বিকেলে ছাদে বসে দুজনেই সূর্যাস্ত দেখছিল। ইমন নীলার কাঁধে হাত দিয়ে টেনে নিল। দূর থেকে ভেসে আসছিল আজানের ধ্বনি। চারিদিকে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। জানো আপু, মাঝে মাঝে ভাবি আমি যদি সেদিন তোমাকে ওই কথাগুলো না বলে বিদেশ যেতাম তবে হয়তো আমাদের এই দিনটা আসতো না। আসলে সব কষ্টের শেষেই একটা বড় সুখ থাকে। তোমার ওই 5 বছরের অপেক্ষা আমাকে আজকে এই সার্থকতা এনে দিয়েছে। এখন থেকে আমাকে আর আপু বলে ডাকবি না একদম। আমি এখন তোর স্ত্রী। আর শোন, ওই সানি সাহেবের সাথে কিন্তু আমি আসলেও ডিনারে যেতাম না। ওটা শুধু তোকে জ্বালানোর জন্য বলেছিলাম। তুই যে হুট করে ওভাবে সবার সামনে বিয়ে করতে চাইবি সেটা আমি ভাবতেই পারিনি। আমি তো বলেছি আমি তোমার জন্য সব করতে পারি। তোমাকে পাওয়ার জন্য
আমি পুরো দুনিয়ার সাথে লড়তে পারি। এখন থেকে আমাদের জীবনে আর কোনো লুকোচুরি থাকবে না, শুধু থাকবে অগাধ ভালোবাসা। নীলা মুচকি হেসে ইমনের কাঁধে মাথা রাখল। তাদের দুজনের ছোটবেলার খুনসুটি সেই কৈশোরের ভালোবাসা, তারপর বিরহ, আর সব শেষে এই মিলন, সব মিলিয়ে যেন একটা সুন্দর রূপকথা। আকাশটা যেন আজ আরও বেশি নীল মনে হচ্ছে। ইমন নীলার হাতে শক্ত করে ধরল, যেন এই হাত আর কোনোদিন ছাড়বে না। তাদের ভালোবাসা পূর্ণতা পেল এক পবিত্র বন্ধনের মাধ্যমে। সারা জীবনের জন্য ইমন হয়ে রইল নীলার আশ্রয়, আর নীলা হয়ে রইল ইমনের বেঁচে থাকার একমাত্র প্রেরণা। Go, go, go! Enemy near me. I need backup.
being haunted.